করতে পারো। আমি জানি না তোমাদের করিয়েছিলাম किना, এটা করতে পারো। ओके এই কাজটা দিয়েছিলাম एक्चुअली। इधर आपको ये वाला पेज ना ऐसे ही मांग रहे थे, जब हम होम पेज ओपन करेंगे ना, ऐसे हम चाह रहे थे कि आपका जो ऑल कैटेगरीज है वो इस साइड पे दिखे और ऑल प्रोडक्ट्स जो है इस साइड पे दिखे। अब नेक्स्ट पार्ट जो था उनमें आपको हम ये नहीं बोले थे कि नेक्स्ट पार्ट में भी आपको ये पार्ट कॉमन रखने हैं। आपको तब बोले थे कि ब्यूटी में कोई क्लिक करे तो पर्टिकुलर ब्यूटी का जो भी प्रोडक्ट्स है, या कोई अगर लैपटॉप्स में क्लिक करे तो लैपटॉप्स का जो भी प्रोडक्ट्स है वो आपको दिखे, ये हम बोले थे जरूर। बट उसके लिए आपको ये साइड रखने की जरूरत है नहीं। मेरा जैसे ये साइड भी रह रहा है, आपको वो रखने ही है ऐसा है नहीं, आप उसको दूसरे तरीके से रख सकते हो। पर फास्ट पेज यानी फ्रंट पेज मुझे ऐसे चाहिए थे, इस साइड पे कैटेगरीज रहेगा और इस जगह पे सारे प्रोडक्ट्स दिखने चाहिए। आफ्टर दैट कैटेगरी वाइज कोई सर्च करे तो पर्टिकुलर उस कैटेगरी में जो भी ऑल प्रोडक्ट्स है वो मुझे दिख जाए। एंड आफ्टर दैट व्यू डिटेल्स दिए थे, किसी एक में क्लिक करोगे तो डिटेल्स दिखेगा। तब ये दो पेज में आपको नहीं बोले थे कि साइड पर आपको कॉमन रखने हैं, ये आपको नहीं बोले थे। ये आप रखना चाहो रख सकते हो, अगर ना रखना चाहो ना रखो, बट एक पेज में एटलीस्ट मुझे वो डिजाइन चाहिए था, ये आपका रिक्वायरमेंट था। तो दैट अकॉर्डिंग आप बनाओ ना। और इधर है बहुत डेटा है, दैट अकॉर्डिंग ही दिए है आपको, ठीक ठाक से पूरा बन जाएगा। अब बाकी आप ये सारे चीज आपको टाइम मिले आप अप्लाई करो, वो आपकी मर्जी। ठीक है, समझा पाए हम? এবার বলো সুদীপ কিছু একটা প্রবলেম বলছিলাম। ম্যাম এটা ডামি যেছে না দেওয়া আছে এপিআইটা, ওই চারটে এপিআই দেওয়া আছে। এটা ম্যাম আগে দিয়েছিলাম। এমনি ওই চারটে এপিআই ওর আর সবকটা দিইনি আগে, এবারে অনেকগুলো আরো চারটে ওকে আগের দিন মুছিয়ে দেওয়া ছিল, সবকটা পেয়ে যাবে। বলো। লগইন করলে আমার ইমেল অ্যাড্রেস টোকেন ইমেল সিজন স্টোরেজে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কন্ডিশন দেওয়া আছে যে কি বল রেজিস্ট্রেশন আছে আস্তে প্রবলেম শুনতে পাচ্ছি না। নরমালি এমনি রেজিস্ট্রেশন আছে উইদাউট টোকেন, আর যখন লগইন করে নেব এই রেজিস্ট্রেশনটা সরে যাবে আর ডান দিকে মাই প্রোফাইল বলে চলে আসবে। এবার আমি যখন লগইন করলাম আর কি, তখন আমি যদি উপরে রেজিস্ট্রেশনের লিংকটা ক্লিক করছি তখন তো এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই লগইন করলাম কালারটা চেঞ্জ হয়েছে, রেজিস্ট্রেশন সরে গেছে, এখানে ড্রপ ডাউন মেনু চলে এসেছে লগইন। এবার উপরে যখন আমি রেজিস্ট্রেশন ক্লিক করছি এরকম এই চলে আসছে। আমি চাইছি রেজিস্ট্রেশনটা এলে এই কালারটা চেঞ্জ হবে, সেরকম কন্ডিশন দেওয়া আছে এটাতে। তুমি যেটা বলছো কোনো ইউজার কি ইউআরএল বারে গিয়ে ইউআরএল লিখে কাজ করে? কি করে জানবে? সেটাই মেইন কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একজনের যখন লগইন হয়ে যাবে, আর প্রথম কথা নেভিগেশন বার এরকম কালার চেঞ্জ করে না, টেক্সট চেঞ্জ করতে পারে, কালার চেঞ্জ সাধারণত হয় না, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে রেজিস্ট্রেশন লগইনের কাজ একবার মিটে গেলে পরে ও তারপরে রেজিস্ট্রেশন লগইন পেজে কি করে যেতে পারে? কেউ যদি কাজ করতে করতে মনে করলো বা অন্য কেউ, কারণ একজন তুমি ফেসবুক অ্যাকাউন্টে একবার লগইন করার পর হয়ে গেছে তোমার অ্যাকাউন্ট দেখতে দেখতে তুমি আবার লগইন পেজে যাও, লগইন পেজে তো যেতে চাইছি না, রেজিস্ট্রেশন পেজে যেতে চাইছি। তুমি একজন ইউজার রয়েছো অলরেডি, তুমি আবার রেজিস্ট্রেশন করবে? মানে তুমি অলরেডি ওয়েবসাইটের স্টুডেন্ট, তাহলে আরেকবার ভর্তি হতে যাচ্ছ আজকে? কাজ করতে করতে অন্য কেউ যদি এসে বলে দেখে ইনফ্লুয়েন্সটা ইউজ করতে চাইছে, সে তো তার মেশিনে হবে, তো তার মেশিনে তো তার মতো করে অ্যাক্সেস হবে। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু কন্ডিশনটা কাজ করছে না কেন? তোমার জিনিসটা প্রথম কথা আমি বুঝিনি যে তুমি কি বললে, উপরে রেজিস্ট্রেশন লিখলে আবার রেজিস্ট্রেশন এসে যাবে। তোমার টোকেন যদি প্রেজেন্ট থাকে তাহলে রেজিস্ট্রেশনের লেখাটা ওয়াইজ ও কি করে বাকি কাজটাকে করবে? তোমার যে কন্ডিশনটা লেখা আছে রেড বা ব্লু এ, বা আমি তোমাকে যেটা ইমপ্লিমেন্ট করতে বলেছিলাম সেটা টোকেন বেস ছিল, তো যতক্ষণ না টোকেনটা ক্লিয়ার হবে ততক্ষণ অবধি ও কি করে পুরোনো জায়গায় ব্যাক করবে? টোকেনটা ক্লিয়ার করে দিলেও কাজটা হচ্ছে না, তাহলে সেটা তোমার রিফ্রেশ হচ্ছে না কোনো কারণবশত, সেটা আলাদা জিনিস, সেটা তার সাথে রেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে লগ আউট বাটন যদি থাকে তাহলে লগ আউটের পর ওকে আবার হিট করাতে হবে একটা কোনো পেজে,
যদি লগ আউট, তাহলে সেক্ষেত্রে তোমার যদি প্রোফাইল পেজে লগ আউট থাকে, তাহলে ওর লগ আউট হয়ে যাওয়ার পর ও লগ ইন পেজে যদি আসে, তাহলে এপিআই জায়গায় হিট হয় নেভিগেশন বারটা, তখন আরেকবার হিট হয়, তখন এফেক্টটা আসার কথা, না হলে আসতে পারে না। হ্যাঁ, আমি যদি ওই রেজিস্ট্রেশন পেজের মধ্যে উপরে ফার্স্টেই লিখে দিই যে উইন্ডোজ ডট সিজন স্টোরেজ আর ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার কেন? দিলে তো টোকেনটা বেরিয়ে যাচ্ছে। তুমি একটা রেজিস্ট্রেশন পেজে এসে হয়তো আগেই ক্লিয়ার করবে কেন? তুমি যে কোনো কাজ যখন ভাববে, তখন ভাবার ক্ষেত্রে আগে এটা ভাববে যে এটা কি সত্যি লজিক্যাল, এটা কি সত্যি কোথাও দরকার আদৌ, তার রেসপেক্টে কাজটাকে করো। তুমি যেটা বললে সেটা হচ্ছে তাহলে তোমার সেক্ষেত্রে যে ট্যাব রেসপেক্টে, ধরো অন্য ট্যাবে গিয়ে কি তাহলেও লগ ইন পেজ খুলতে পারবে, তাহলে সেক্ষেত্রে টোকেন তখন আর সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজে রেখে কাজ করলে হয় না, তখন অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তখন কোনো টেম্পোরারি স্টোরেজ ব্যবহার করে কাজ করতে হবে, তাহলে ব্রাউজার স্পেসিফিক ভাবে কাজটা হবে না। মানে সাধারণত ব্রাউজার স্পেসিফিক ভাবে কিন্তু চলে, একই ব্রাউজারে লগইন সাধারণত কিন্তু হয় না। তুমি অন্য ট্যাবে চলে গেলে কিন্তু তোমার যেটা এখন সেশনে চলছে সেটাই তোমাকে রানিং এ দেখায়। তুমি যদি এখন তোমার মেশিনে গুগল ক্রোমের সাথে সাথে আবার এজে চলে যাও, তাহলে কিন্তু তখন সে কাজটা হয়। কারণ তুমি তো কুকিজ যদি ইউজ করো, তাহলে ওটা টেম্পোরারি স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ তো তোমার ব্রাউজার স্পেসিফিক হচ্ছে, এবং সেটাই ভাবেই কাজ হয়। তাহলে তো সেখানে কন্ডিশনই ব্যাকএন্ডের অন থাকতে হবে যে যেই মুহূর্তে আমি ট্যাব ক্লোজ করব সাথে সাথে সেশন এন্ড হয়ে যাবে। তো সাধারণত সেটা আমি দেখিনি, তাহলে সেই প্রসেস দেখতে হবে আদৌ এক্সিস্ট করবে কিনা, সেটা ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, লজিকটা ঠিকই বলেছেন, আমি ভুল লজিক বলছি, লজিকটা লাগছে না কেন এটা তো আমি বলতে পারি। আচ্ছা বাবা, ভুল বলছো, তাহলে আবার ভুল জিনিস লাগবে কি করে? প্রসেসটা লাগে, প্রসেসটা ভুল, কিন্তু তুমি কথাটাই তো বুঝলে না, তোমাকে আমি এইমাত্র সেটাই আবারও বলছি। তোমার যা কিছু কালার চেঞ্জিং বা কনসেপ্ট যা কিছু দেওয়া থাকবে, যদি টোকেনের উপর ডিপেন্ড করে হয়, তাহলে সেটা টোকেন এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, রেজিস্ট্রেশন পেজে ঢুকেই আগেই ওরকম ডিলিট করলে ওটা হিট করছে কি করছে না সেটা আগে বুঝতে হবে, তার পরবর্তীতে ওর কাজ। আর যেখানটাতে আমার এই জায়গাটা আটকানোই থাকবে, রেজিস্ট্রেশন বলে কনসেপ্টটাই আর থাকবে না, তাহলে সেখানে আমার ওখানে ক্লিয়ারের গল্প আসছে কেন? কোন ইউজার এত বছর ধরে নেট ইউজ করে কখনো তো মনে পড়ে না যে কারো ওইভাবে পাথে গিয়ে আমি অ্যাক্সেস করার চেষ্টা করেছি। স্পেসিফিক্যালি যদি আমি পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলি করে থাকি, তাহলে হয়তো পার্টিকুলার কোনো পেজ রেসপেক্টে করে রেখেছি সেভ, সেটা কিন্তু পরবর্তীতে ওপেন করতে গেলে ওরা কিন্তু সেই লগইন পেজেই আবার পাঠায়, বলে তুমি লগইন করো তাহলে অ্যাক্সেস করতে পারবে। তুমি ডিফারেন্ট ওয়েবসাইট ঘাটো, দেখো তারা এভাবেই কাজ করে। ওয়ার্কিং একটা তো ফ্লো হয়, আমাকে তো ফ্লোটাকে বা লজিক্যাল জায়গাটাকে ভাবতে হবে যে এটা কি আদৌ কোনোদিনও সম্ভব, এটা কি কোনোদিনও হতে পারে। কেউ ইন্সপায়ার হলে তো সে তার মেশিনে খুলে দেখবে, বা সে অন্য ব্রাউজারে খুলে দেখবে। একটা সেশনটা একটা ব্রাউজারে চলছে, সেশন এন্ড না হলে পরে সে কি করে আরেকজনের সেশন স্টার্ট করবে? এবার হ্যাঁ, টেম্পোরারি স্টোরেজও ট্যাব বেস কিন্তু হয় না, ব্রাউজার বেসই হয়। তাহলে লগ আউটটা কি করে হচ্ছে? লগ আউটটা তো আমি একই কাজই করছি, লগ আউটে ক্লিক করলে ডেটাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। লগ আউটে কেন হবে না বাবা? লগ আউটে তো ওই জায়গাটায় হিট হচ্ছে, রেজিস্ট্রেশনের ফর্মে ঢুকে হিট হচ্ছে, ওটা তো বাটন ক্লিক রেসপেক্ট ইভেন্টে যাচ্ছে, ইভেন্ট রেসপেক্টে কাজ হচ্ছে ক্লিয়ারটা। রেজিস্ট্রেশন ইভেন্ট কোথায়? শুরুতে তুমি বলছো ক্লিয়ার হতে, তাহলে একটা ইভেন্ট রেসপেক্টে তো জিনিসটা আসবে, ইভেন্ট কই? ইভেন্ট তো নেই কোনো। আমি বলছি এখানে একটা অল প্রোডাক্ট বলে সাপোজ নাম্বার রাখলাম, হ্যাঁ, তো আমি চাইছি যে লগইন করার পর ওটাকে নেভিগেট করে দিতে, কিন্তু আমি এটাও চাইছি যে ইউজার লগইন না করলে পরে অল ক্যাটাগরিজে বা অল প্রোডাক্ট ওই সেকশনে যেতে পারবে না, এটা করতে পারবো না। প্রাইভেট রাউটিং করিনি করেছে, কিন্তু এখানে ওটা কাজ করবে না। একবার বলো। আমি চাইছি একটা ধরুন নাম্বার আছে, সেখানে অল প্রোডাক্ট গুলো থাকবে, তো আমি চাইছি ইউজার লগইন না করলে পরে অল ক্যাটাগরি বা অল প্রোডাক্ট গুলো যে নাম্বারে আছে ওখানে গিয়ে সে ওটা দেখতে পারবে না যদি সে প্রাইভেট রাউটিং। প্রাইভেট
লগ ইন না করলে টোকেন আসবে না, টোকেন না আসলে পেজ ভিজিট করতে পারবে না। প্রাইভেট রাউটিং দিয়ে হয়ে যাবে। জিসনে কি করে টোকেন দেব? ওই আইডি আইডিটাকে ধরে নেবে, ইউইউআইডি জেনারেট করে নিয়ে কাজ করতে পারো। তবে আমি বলবো নেভিগেশন বারের প্রথমেই কোনো কিছুতে আটকাবে না, নেভিগেশন বারগুলো সব ক্লিক করতে পারো, তার ভেতরের জায়গাগুলোতে আটকাবে। মানে অল ক্যাটাগরিজ ক্যাটাগরিজে যাক, এবার ক্যাটাগরিজে যে ওর ডিটেলস বা কিছুতে যাবে তখন গিয়ে আটকাও। কারণ তোমার যদি এরকম ওয়েবসাইট হয় যেখানে সবকিছু আটকানোই রয়েছে, ওই ওয়েবসাইট আমি ভিজিট করব না। তুমি নিজেকে সবসময় ইউজারের জায়গায় বসাবে, তুমি বলে কি ওটা ভিজিট করতে? এটা সবই আটকে রেখেছে, তাহলে আমি কেন দেখবো এই ওয়েবসাইট? চেকআউটের পেজে গিয়ে আটকাতে পারি, চেকআউটে আটকাতে পারি, কাউকে অ্যাড টু কার্ট করতে গেলে আটকাতে পারি, বা স্পেসিফিক হয়তো কোনো জায়গায় ডেসক্রিপশন গুলো বেশি করে রয়েছে সেখানে পড়তে গেলে আটকাতে পারি। আমি শুরুতেই ওকে সবকিছুতে বলছি তুমি লগ ইন করো, তাহলে সেটা কিরকম হয়? সেটা সোশ্যাল মিডিয়ার মতো হয়। তাহলে শুরুতেই আগে লগ ইন পেজই আসে, আগে লগ ইন পেজ কাজ হয়, তারপর ফার্দার নেক্সট পার্ট বুঝে যায়। এদিকে আমি নেভিগেশন বারে ওর প্লেট রেডি রেখেছি, কিন্তু ওকে আমি কিছুতেই কিছু খেতে দেবো না। তুমি শুধু দেখতে পারো, তুমি দেখে যাও, যদি পেমেন্ট করো তাহলে খাবে, নাহলে দেখে বাড়ি চলে যাও। এটা তো হয় না, না? আর বাকিদের শুভদীপ আছে না নেই? দেখতেই পাচ্ছি না আমি। আপনি বললেন ইউআইডি যে যেটা বললেন যে ওটা কিভাবে করব, যে সেন্টার মানে একটা আইডিয়া দিয়ে দিলে ইউইউ না আইডিয়া আর দেবো না, এটা তোমাকে এবার ইমপ্লিমেন্ট করতে হবে। আমি প্যাকেজ নেম তোমাকে বলে দিয়েছি, ওটা এনপিএম প্যাকেজ আছে ইউইউআইডি, যেটা অটোমেটেড আইডি জেনারেট করে। তো এক্ষেত্রে আইডি বলতে একটা স্পেসিফিক স্ট্রিং টাইপের ভ্যালু জেনারেট হয়, তুমি সেটাকে অ্যাজ টোকেন হিসেবে স্টোর করাবে। তার মানে ওটা তোমাকে কোনো ইউজার দেবে না, তুমি যখন রেজিস্ট্রেশন করে সাবমিট করতে যাবে তার আগে একটা ইউআইডি টোকেন জেনারেট করবে, র্যান্ডম টোকেন, সেটাকে ওর সাথে স্টোর করিয়ে দেবে অ্যাজ টোকেন। প্যাকেজটার নামটা একটু ইউইউআইডি ইউইউআইডি লিখে নাও বা এখনই দেখে নাও, একটু তো এবার ঘাটতে হবে প্যাকেজগুলো দিয়ে। এরকম অনেক অনেক এনপিএম প্যাকেজ আছে, সবকটার আইডিয়া আমাকে দিতে গেলে তো আমাকে অফিসে গিয়ে বসতে হবে। কল করলে তাহলে কি মানে এখানে অ্যাক্সেস ইনস্ট্যান্সে কাজ করতে হবে? যদি এই যে টোকেনটা তো আমাকে অ্যাক্সেস ইনস্ট্যান্সে রেখে, তাহলে তো সবকিছুই করতে পারবে। ইউইউআইডি যে টোকেনটা জেনারেট করে সেটা একদম ওরকম ভাবে টোকেন হয় না, বাট মোটামুটি অ্যালফাবেট দিয়ে সেটা বড় সড়োই ভ্যালু আসে, তো সেটা নিয়ে কাজ করতে পারো। তবে ওটা ইউজার তোমাকে দেবে না, তুমি ওটা অটো জেনারেট করে স্টোর করাবে, ওটা র্যান্ডম জেনারেট করে। আচ্ছা, আমরা কিসে কাজ করছিলাম? ক্লাস কম্পোনেন্টে। যেহেতু প্রজেক্ট করছো সেই জায়গার রেসপেক্টে সবাইকে একটাই কথা বলবো, যে যা টপিক চুজ করেছো সেই ওয়াইজ ডামি ওয়েবসাইট খোঁজো। সেটা এক্সিস্টিং ওয়েবসাইট হলে খুব ভালো হয়। তাহলে কি হয়, একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে তার সম্পর্কে একটা আইডিয়া তোমাদের তৈরি হবে। ওয়েবসাইট স্টাডি করার অভ্যাসটাকে তৈরি করতে হবে। দ্যাট মিন, ধরো আমি তো ভাবছি এরকম, কিন্তু একটা এই ধরনের ওয়েবসাইট কি এভাবেই আদৌ কাজ করে? হ্যাঁ, রেজিস্ট্রেশন লগইন পার্টগুলো যদি থাকে সেটা নাও করতে পারো। যদি মনে করো যে ঠিকঠাক ওয়েবসাইট আছে তাহলে একবার রেজিস্ট্রেশন দরকার হলে কোনো ডামি ইমেল বানিয়ে করে নাও। তাহলে কি হবে, ওয়ার্কিং ফ্লো সম্পর্কে প্রপার আইডিয়া আসবে। যখন সত্যি কথা বলতে ক্লায়েন্টও কোনো রিকোয়ারমেন্ট দেয়, সেক্ষেত্রে ইউআই ইউএক্স এরও যখন কাজ হয় তাদেরকেও কিন্তু ডামি কিছু কাজ দেখতে হয় আগে। বা ধরো ইউআই ইউএক্স এর যখন কাজগুলো চলছে, ডিজাইনের লেআউট ওরা তৈরি করছে, ওরাও কিন্তু আগে ওই টাইপের কাজগুলোকে একটু দেখে আইডিয়াটাকে নেয়, নিয়ে তার ওপরে কাজ করে। কারণ এটা মন থেকে, তুমি যদি জীবনে কোনোদিনও গাছ না দেখে থাকো তুমি গাছ আঁকতে পারবে না। তুমি জীবনে যে জিনিসটাকে কোনোদিন দেখোই নি তাহলে সেটা তুমি তৈরি করবে কি করে? তো সেই জায়গার রেসপেক্টে দেখোনি বা ফিল করোনি বা ওর সম্পর্কে শোনোনি, অ্যাটলিস্ট তো তোমাকে সেটাকে করতে হবে। তোমাকে আমি একটা খাতার পেন ধরিয়ে দিয়ে এমন একটা কিছু আঁকতে বললাম যার কোনো এক্সিস্টেন্স তোমার জীবনে কোনোদিনও হয়নি, সেটা সম্ভব না।
ওয়েবসাইটটাও তো সেরকমই একটা জিনিস, সেটাকেও তো তোমার লাইফে এক্সিস্ট করাতে হবে। তাহলে তোমার টপিক এটা, আচ্ছা তাহলে এবার ওয়েবসাইট, আমি এখন মানে ই কমার্স যদি সাইট হয়, আমি ই কমার্সে কিছু কিনতে বসিনি, বাট ওরা মোটামুটি কি কি দেখাচ্ছে, কি কি জিনিসে ওরা ফোকাস করছে, ওদের কালার থিম গুলো কিভাবে যাচ্ছে, ফন্ট সাইজ গুলো মোটামুটি ওরা কিরকম মেনটেন করেছে, কোথায় বড় দিচ্ছে কোথায় ছোট দিচ্ছে, বা ধরো এটার ক্ষেত্রে এই কোন জায়গাটা ওরা এসে আটকালো, ওরা কি কোথাও আটকাচ্ছে নাকি পুরো জিনিসটা ফ্লোতে চালাচ্ছে, দুটো সাইড দেখলে পরে তোমার একটা মোটামুটি আইডিয়া হবে, দেন কাজে হাত দেবে। আর যখনই কোনো ডিজাইন বানাও না কেন, নিজেকে আগে ইউজারের জায়গায় বসাবে। তোমার কাজের সুবিধা কিসে হবে সেটা দিয়ে চলবে না, তোমার ওয়েবসাইট দেখে অন্য একজন কি বুঝছে সেটা বেশি দরকারি। তোমার ওয়েবসাইটে তোমার হয়তো লগইনের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলে সুবিধা হয়েছে বটে, কিন্তু একজন ইউজার কি সেটা বুঝবে? সে তো বুঝবে না। তাহলে তাকে বোঝানোর দায় তোমার ওয়েবসাইটের। তাহলে তোমাকে নিজেকে সেই ইউজারের জায়গায় প্লেস হয়ে যেতে হবে, আমি তাহলে কি চাইবো, আমি কি হলে জিনিসটাকে বুঝবো, সেই রেসপেক্টে কাজটা এগোবে। ঠিক আছে, আমি করতে তো চাইবো অনেক কিছু, কিন্তু সেটার ক্ষেত্রে আগে ভাববো জিনিসটা কি আদৌ লজিক্যাল হচ্ছে, মানে এইভাবে কি সত্যি আদৌ কাজ হয়, তাহলে আমি সেখানটা দেখি কেটে যে এটা কি আদৌ পসিবল, বা এই ধরনের জিনিস কি সত্যিই হয়। যদি সত্যি হয় তাহলে আমি আমার মতো করে নানা রকম ভাবে চেষ্টা করতে পারি। আর দেখলাম জিনিসটা মানে বাস্তবায়িত হওয়াটাই কখনো সম্ভব না, তাহলে সেই জায়গাটাকে কোথাও একটা লজিকের নিশ্চয়ই ইস্যু হচ্ছে আমার, সেটাকে ভাবতে হবে তখন, বুঝলে? ওই জন্য সবসময় নিজেকে ইউজারের জায়গায় বসানোটা খুব ভালো। আচ্ছা, ক্লাস কম্পোনেন্টে ব্যাক করছি। হ্যাঁ, কিছু ছবি পাঠানোর আছে, তারপরে বলা শুরু করি, কারণ ক্লাস কম্পোনেন্ট তো আমার বেশিরভাগটাই হচ্ছে একটু থিওরি টাইপের, ওই ইমেজ থাকলে আমার তাড়াতাড়ি ওটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আর তো ঘুম পেয়ে গেল। আগের দিন ক্লাস কম্পোনেন্টে প্রপস দেখিয়েছিলাম, স্টেট দেখিয়েছিলাম, স্টেট আপডেট দেখিয়েছিলাম। রণধীর, তুমি কি দেখতে পেরেছো? টাইম পেয়েছো? আচ্ছা, সার্চের ফাংশনটা একটু দেখাবেন নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই গেছি। দেখাবো। সার্চ ফিল্টারের কাজটা, সার্চ বাদ গেছে, কাজ করি এখন তো আমি এইটার ফ্লোতে চলবো, এটার মাঝখানে ঢোকাচ্ছি না। সার্চের একটা ভিডিও ছিল ভালো, সার্চের কাজটা তো এখনো দেরি আছে, আমি আগে এই কাজটাকে দেখিয়ে নিই তারপর দেখাই, কারণ আমি ক্লাসটা শুরু করলাম তো। আমাকে পরের দিন মনে করা হবে, ঠিক আছে? পরের দিন তাহলে ওটা দিয়ে শুরু করবো আমি। ক্লাস কম্পোনেন্ট कैसे देंगे? অলরেডি দেখো কিছু ইমেজ চলে গেছে। আপনি বলেছিলেন বলে নিতে, তো তখন এর আগে যখন প্রজেক্টটা চলছিল তখন তো ভুলে গেছি। বাহ, আর আমি কি বলবো,
আচ্ছা দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আগের দিনও বলেছি, আবারও একই কথাই বলবো যে আমাদের মেন ক্লাস কম্পোনেন্টটাকে থিওরি বেস ভাবে জানতে হবে। মেনলি কোনটা কি কাজে লাগতো না লাগতো, বা ক্লাস কম্পোনেন্টের সাথে ফাংশনাল কম্পোনেন্টের ডিফারেন্স কি আছে, ওদের টোটাল লাইফ সাইকেলটা যখন চলে তাতে প্রিডিফাইন কোনো হুকস আছে কিনা, সেগুলো কিভাবে কাজ করে, এই জায়গাগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকাটা দরকার। আর ওরা কিভাবে কাজ করতো সেই বিষয়টার কনসেপ্টটা আমাদের দরকার, কারণ ওই কনসেপ্টের উপর ওই কনসেপ্টের উপর বেস করেই আমাদের ফাংশনাল কম্পোনেন্টগুলোর বেশিরভাগ জিনিস কিন্তু তৈরি হয়েছে। তো দ্যাটস ওয়াই, তাড়াতাড়ি বসো, পরে কথা বলবো। ज्यादातर करना नहीं चाहिए, एक्चुअल में कंस्ट्रक्टर होने चाहिए इधर। क्लास का तो वो मेन पार्ट है ना कंस्ट्रक्टर मेथड, तो वो क्यों हम ओमिट करें? आप जहाँ पर भी जो भी काम करो इधर प्रीडिफाइंड ही है। आप क्लास कंस्ट्रक्टर के बिना भी करोगे तो तभी भी स्टेट ऑब्जेक्ट ही रहेगा इधर, वो आप चेंज नहीं कर पाओगे। আচ্ছা, তো সেই জায়গার রেসপেক্টে আজকে যে জিনিসটা আমি ফোকাস করছি, এই যে চার্টটা তোমাদের পাঠিয়েছি বা ছবিটা যেটা পাঠিয়েছি, এটা হচ্ছে লাইফ সাইকেল মেথডস এর উপরে একটা চার্ট। লাইফ সাইকেল মেথডস হয় ক্ষেত্রে, লাইফ সাইকেল হুকস হয় না। হুকস গুলো কিন্তু এক্সটার্নাল ফাংশন রয়েছে। হয়ে গেছে তোমাদের সব সেটআপ? বলুন, আমি দেখছি ওটা। বলছি তো, কিন্তু তার মাঝখানে মনে হচ্ছে যুদ্ধ চলছে। क्लास कंपोनेंट से हुक्स को बाहर निकाल के फंक्शन के अंदर डाला गया है। फंक्शन कंपोनेंट के अंदर में हुक्स को यूज किया। एक्चुअली कॉन्सेप्ट मेथड्स का ही है, पर उसको अलग से हुक्स में बनाया गया है। তো এক্ষেত্রেও যদি কম্পোনেন্ট ওয়াইজ আমরা স্টার্ট করি, একটা টোটাল ক্লাস কম্পোনেন্টের লাইফ সাইকেল আর ফাংশনাল কম্পোনেন্টের লাইফ সাইকেল সেম ওয়েতেই চলে। তাদের টোটাল 3টে ফেজ নিয়ে কাজ থাকে। যে কোনো কম্পোনেন্টের লাইফ সাইকেল ফেজ 3খানাই হয়। এটা যতদূর সম্ভব স্টেট পড়ানোর আগেও একবার বলেছিলাম, এখন আরেকবার রিপিট করছি। কম্পোনেন্টের 3টে ফেজ লাইফের। ফার্স্ট ওয়ান ইজ দ্য মাউন্টিং ফেজ, যখন ওটা ডোমের সাথে ইনক্লুড হয়। সেকেন্ড ওয়ান আপডেটিং ফেজ, যেটার ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা এক্সিস্ট করছে স্টেটে তাকে আপডেশন করার কাজ করছি আমরা। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আনমাউন্টিং, দ্যাট মিন ডোম থেকে রিমুভ হয়ে যাওয়া পার্ট। এবার সেটা কম্পোনেন্টের পার্টিকুলার কোনো পার্ট হতে পারে বা টোটাল কম্পোনেন্টটাও হতে পারে, ডোম থেকে রিমুভ হয়ে গেল, নেক্সট জিনিস ডোমে ইনক্লুডেড হলো। ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা মাউন্টিং আপডেটিং এর কাজ করেছি, স্টেট নিয়ে কাজ করেছি, স্টেটটাকে রেখে দিয়েছি, যখন মাউন্টিং হয়েছে মানে ডোমে ইনক্লুড করেছি, রাউটিং পাথ দিলাম, ব্রাউজারে গিয়ে ওই ইউআরএল পাথটায় ক্লিক করলাম, দ্যাট মিন ওটা ডোমে ইনক্লুড হয়ে গেল। এবার সেখানেও কারেন্ট স্টেটের ভ্যালুটাকে ডিসপ্লে করাচ্ছিল, আমরা তাকে স্টেটটাকে আপডেট করে কাজ করছিলাম। আনমাউন্টিং হচ্ছিল কখন? যখন অন্য ইউআরএল পাথে যাচ্ছিল, তখন আগের যেটা ছিল সেটা ডোম থেকে রিমুভ হয়ে যাচ্ছিল, নেক্সট কম্পোনেন্টের যে পার্টটা সেটা ডোমে ইনক্লুডেড হয়ে যাচ্ছিল। এবার এই টোটাল লাইফ সাইকেলটা চলার জন্য ক্লাস কম্পোনেন্টে কিছু প্রি ডিফাইন্ড মেথড আছে প্রত্যেকটা ফেজ ওয়াইজ। আমাদের হুকসের ক্ষেত্রে কিন্তু এরকম ফেজ ওয়াইজ বিষয়টা আসে না। হুকসের ক্ষেত্রে কোনো হুকস থাকে যেটা মাউন্টিং আপডেটিং দুটোর ক্ষেত্রেই কাজ করছে, কোনোটা হয়তো শুধু মাউন্টিং ফেজ রেসপেক্টে কাজ করছে। প্রপার ওভাবে ফেজ দিয়ে কিন্তু হুকস রিপ্রেজেন্ট হয় না। কিন্তু ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে লাইফ সাইকেল মেথডস বা লাইফ সাইকেল ফেজের সাথে মেথডগুলোর একটা রিলেশন আছে, সেই জায়গাটাই এই চার্টে বলা আছে। যেরকম মাউন্টিং ফেজের ক্ষেত্রে মেনলি 4টে মেথড কাজ করে। ফার্স্ট ওয়ান ইজ দ্য কনস্ট্রাক্টর মেথড, সেকেন্ড ওয়ান ইজ দ্য গেট ডিরাইভড স্টেট ফ্রম প্রপস মেথড, third one is render method, fourth one is component did mount method. যদি কোনো কারণে কোনো কম্পোনেন্টে তোমার এই 4টে জিনিসেরই দরকার হয়, তাহলে তুমি দেখবে সব সময় কনস্ট্রাক্টরের কাজ সবার আগে হবে, দেন গেট ডিরাইভড স্টেট ফ্রম প্রপস এর কাজ হবে, দেন হবে রেন্ডারের কাজ,
দেন হবে কম্পোনেন্ট ডিড মাউন্টের কাজ। ঠিক যে অর্ডারে এখানে লেখা আছে ওরা চারটে যদি প্রেজেন্ট থাকে সেম অর্ডারে কাজ করে, কিন্তু বিষয়টা হচ্ছে চারটেই সবসময় লাগবে এরকম কোনো বিষয় নেই। একমাত্র একটাই মেথড আছে যেটা ম্যান্ডেটরি মেথড, দ্যাট ওয়ান ইজ রেন্ডার মেথড। কারণ রেন্ডার মেথড না থাকলে পরে ब्राउजर আমি কিছু দেখতে পাবো না। तो क्लास कंपोनेंट का चारों मेथड जो भी आप लोग देख रहे हो वो ऑर्डर वाइज ही लिखा हुआ है। अगर चारों कहीं पर प्रेजेंट है तो फर्स्ट कंस्ट्रक्टर का ही काम होगा, क्योंकि बिना इनिशियलाइजेशन हम काम नहीं कर पाएंगे। आफ्टर दैट आता है अगर गेट डिराइव स्टेट फ्रॉम प्रॉप्स है तो उसका काम उसके बाद होता है। आफ्टर दैट ब्राउजर में वो रेंडर करता है एंड लास्ट में होता है कंपोनेंट डिड माउंट का काम। हम लोग को क्या जानने हैं, ये जो मेथड्स वगैरह है ये करता क्या है, इनका टारगेट क्या है, ये हमें जानने हैं। अपडेटिंग फेज देखो उधर भी 4 मेथड है, पर उनमें से 2 मेथड अगर आप देखोगे ये दो माउंटिंग का भी पार्ट है, अपडेटिंग का भी पार्ट है। गेट डिराइव स्टेट फ्रॉम प्रॉप्स अपडेटिंग एरो पार्ट, माउंटिंग एरो पार्ट। रेंडर मेथड माउंटिंग एरो पार्ट, আপডেটিং এরও পার্ট। বাট তার বাদ দিয়েও আপডেটিং এ আরো দুটো মেথড আছে, একটা হচ্ছে শুট কম্পোনেন্ট আপডেট, আরেকটা হচ্ছে কম্পোনেন্ট ডিড আপডেট। শুট কম্পোনেন্ট আপডেটের একটা ভার্সন এখন রিঅ্যাক্টের ফাংশনাল কম্পোনেন্টে ইউজ হয়, তার নাম রিঅ্যাক্ট থেকে এসেছে, তার নাম শুধু মেমো, রিঅ্যাক্ট মেমো বলে বা মেমো বলতে পারো তুমি। তো এটা যদি আমি বুঝে যাই তাহলে মেমোটা আমার বুঝতে সুবিধা হবে। এই ঠিক সেরকম ভাবে কম্পোনেন্ট ডিড মাউন্ট আর কম্পোনেন্ট ডিড আপডেটের মিক্সচার হিসেবে তোমরা একটা হুকস করেছো, সেই হুকসটার নাম ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট যে কাজ করে, এই দুটো মেথডের মিক্সচার সেই কাজ করে। তবে এটা নেই ওরকম কম্পোনেন্ট উইল আনমাউন্ট বলে কিছু ভাবে প্রপারলি নেই, বা গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস বলে কিছু ফাংশনাল কম্পোনেন্টে দেখা যায় না, এটা ওভাবে আলাদা করে স্পেসিফিক্যালি নেই। বাট এই তিনটে ভীষণ ভাবে তোমরা ফাংশনাল কম্পোনেন্টেও তার এফেক্ট পাবে। তো আমার এখনের ফোকাস হচ্ছে মাউন্টিং ফেজে আসা। মাউন্টিং ফেজের অলরেডি আমরা কনস্ট্রাক্টরের সম্পর্কে জেনে গেছি। কনস্ট্রাক্টর তো আমরা প্রথম থেকে ক্লাস যেদিন থেকে জানি সেখান থেকেই জানি যেটা ইনিশিয়ালাইজেশন করবে, আমার ক্লাসে যত আমার ভেরিয়েবলস গুলো আছে তাদেরকে ইনিশিয়ালাইজ করে নিয়ে আমাকে কাজ করতে হেল্প করবে। এটা প্যারামিটারাইজড হিসেবে ওভাবে প্যারামিটারাইজড হচ্ছে বা ডিফল্ট হচ্ছে সেভাবে কনস্ট্রাক্টরটা নয়, কনস্ট্রাক্টরটা ডিফল্ট হিসেবেই তৈরি। প্যারামিটারাইজ তো ওভাবে কিছু পাঠানোর কাজ এখানে দরকার হচ্ছে না, এখানে জাস্ট আমার হয়তো স্টেটটাকে ডিফাইন করার ওর ভেতরে দরকার পড়ছে, স্টেটটা ইনিশিয়ালাইজ করার কাজটা আমরা কনস্ট্রাক্টরে করছি। রেন্ডার অলরেডি তোমরা দেখে ফেলেছো, ব্রাউজারে ভ্যালু রেন্ডার করার ক্ষেত্রে কাজ করে। তাহলে আমার এখনের ফোকাস কোনটা? এখনের ফোকাস হচ্ছে গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস। এটা কি কাজ করে আর কিভাবে কাজ করে সেটাকে বুঝতে হবে। আমি আগে থিওরিটিক্যাল যদি বলি, गेट डिराइव्ड হবে মানে ওর যা কাজ করার কথা সেখান থেকে ও সরে যাবে, उसको हट जाना है। क्या करने? बेसिकली ये अगर आपका स्टेट में कुछ वैल्यू आपका है पर आप चाहते हो जब ये रेंडर होगा स्टेट में जो वैल्यू है वो लेकर रेंडर नहीं करेगा, आप प्रॉप्स थ्रू उसको कुछ वैल्यू भेजे हो वो रिसीव करके उसको रेंडर करने हैं। स्टेट को रेंडर होने से पहले ही अगर अपडेट करने हैं प्रॉप्स वैल्यू से, तब जाके गेट डिराइव स्टेट फ्रॉम प्रॉप्स का काम होते हैं। तो ये डिपेंड्स करेगा, अगर आपका प्रॉप्स कोई वैल्यू ना आए तब जाके ये वो स्टेट में जो वैल्यू है वही डिस्प्ले कर देगा, और अगर उसको प्रॉप्स थ्रू वैल्यू मिल जाए तो वो रेंडर होने से पहले ही स्टेट को अपडेट करेगा और दैट अकॉर्डिंग प्रॉप्स का वैल्यू आपको डिस्प्ले करके दिखाएगा। বাট এই কাজটা করার জন্য কোন রকম কোনো সেট স্টেটেড লাগবে না, দরকার পড়বে না, এটাই মেথডটাই হ্যান্ডেল করে নেবে। তো সেটা কিভাবে কাজ করবে সেটা রেসপেক্ট আগে দেখাই। তোমরা একটা কম্পোনেন্ট বানালেই চলবে, প্রপস থেকে আমি ডাইরেক্টলি app.js থেকে ভ্যালু পাঠাচ্ছি, কারণ এর মধ্যে আমি কোনো রাউটিং আলাদা করে আর করছি না, কারণ রাউটিং আমরা পুরো ফাংশনাল দিয়ে করি, ক্লাস কম্পোনেন্টের রাউটিং তোমাদের আর লাগবে না। রাউটিং করে না ক্লাস সেটা পুরনো ভার্সন লাগবে, আমার পুরনো ভার্সন দিয়ে কি হবে, এই ভার্সনে করতে পারবো না, কারণ এই ভার্সনে আমি এখনের রাউটিং সেটআপ ছাড়া যেই অ্যাপ্লাই করতে যাব ও ম্যাচ খাবে না। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে একটা কম্পোনেন্ট আমার বানাতেই হবে যে কম্পোনেন্টের রেসপেক্টেও ভ্যালু নিয়ে যাবে, আমি জানি না কোনটার ভেতরে আদৌ আছে।
তো দেখি গেট ডিরাইভড বলে কিছু আছে কিনা। হ্যাঁ আছে, এই একটা কম্পোনেন্ট আছে আমার গেট ডিরাইভড বলে, তাকে আমি app.js থেকে একটা প্রপস এর ভ্যালু পাঠাচ্ছি। app.js এ গেট ডিরাইভডটা ইম্পোর্ট আছে, এই যে ইম্পোর্ট রয়েছে, তাকে জাস্ট একটা প্রপস ভ্যালু যেভাবে পাঠায়, একটা কি নেম নিয়েছি তার রেসপেক্টে ভ্যালু পাঠিয়ে দিয়েছি। আমি প্রপস ভ্যালু বোঝানোর জন্য কালার প্রপস লিখেছি, তুমি যে কোনো ভ্যালু পাঠাতে পারো, রেসপেক্টে আমি একটা জাস্ট ভ্যালু পাঠিয়েছি। জুমটা তুমিও ওখানে স্কাইপ থেকে করে নিতে পারবে। এবার মেন কাজটা কি ঘটছে, আমি যদি গেট ডিরাইভডটার কম্পোনেন্টটায় আসি, কম্পোনেন্টের ক্ষেত্রে কনস্ট্রাক্টরটার ভেতরে স্টেটে অলরেডি দেখো একটা ভ্যালু রয়েছে রেড। যদি আমার এক্ষেত্রে কোনো রকম গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস না থাকতো, তাহলে ও নর্মালি যখন ভ্যালু ডিসপ্লে করতে আমি বলেছি, ও কিন্তু এই রেড ভ্যালুটাই ডিসপ্লে করতো, কারণ ও তো কোনো ভ্যালু রিসিভই করেনি প্রপস ভ্যালু। তাহলে সেক্ষেত্রে ওর যেটা ডিফাইন ভ্যালু আছে তাকে ডিসপ্লে করেও কাজ করবে। কিন্তু যেই জায়গাতে এই গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস রয়েছে, ও সাথে সাথে দুটো প্যারামিটার নিয়ে কাজ করে। প্যারামিটারের নেমগুলো প্রিডিফাইন্ড নয়, কিন্তু প্রথমটা প্রপস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, তারপর এটা স্টেটের ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তো সেই রেসপেক্টে আমি প্রপস আর স্টেট নামটাকেই বেশি ইউজ করতে দেখেছি, এবং সেই রেসপেক্টেই আমরা ইউজও করছি। এক্ষেত্রে যদি তুমি এটাকে console.log করে দেখো, ও দেখবে তুমি প্রপস এর থ্রু যে ভ্যালুটা পাঠিয়েছো ওটা রিসিভ করেছে, আর এটা সেটে থাকা ভ্যালু। এবার সেই রেসপেক্টে আমি কন্ডিশন রেখেছি যে যদি এবার তুমি যেভাবে এটাকে আপডেট করতে চাও, আমার কাজটার ক্ষেত্রে স্টেটটা আপডেট করতে হতো, তো বলেছি স্টেটের আর প্রপস এর ভ্যালু যদি সেম না হয়, তাহলে আলটিমেটলি এই যে কালার স্টেট, এই কি নেমটাকে প্রপসে আসা ভ্যালুটা তুমি দিয়ে দাও। ও পাচ্ছে কি, ও ফার্স্টে পাচ্ছে হচ্ছে রেড, একজনের থেকে রেড কালার পাচ্ছে, সরি হোয়াইট পাচ্ছে প্রপস দিয়ে, স্টেটের থ্রুতে ও পাচ্ছে রেড। তো দেখলো যে দুটো ভ্যালু তো সেম নয়, তাই ও কালার স্টেটকে বললো তুমি রেড ভ্যালুটাকে সরাও, সেখানে তোমার হোয়াইট ভ্যালুটাকে প্রেস ওখানে তোমাকে বসাতে হবে। তার ফলে তুমি যখন এটাকে চালাবে, তুমি দেখবে এটা কিন্তু হোয়াইট ভ্যালুটাকে প্রিন্ট করবে। আমাদের সাধারণত স্টেট আপডেশন কিভাবে হয়, আগে স্টেটে থাকা ভ্যালুটা আসে, দেন আমাদের কোনো একটা ইভেন্টে যেতে হয়, ইভেন্ট তারপর স্টেটটাকে আপডেট করে ভ্যালুটাকে দেখায়। এক্ষেত্রে ওরকম কিচ্ছু হবে না, ক্লাস লাইফ সাইকেল মেথডস গুলো সবকটাই অটো কল হয়, এক্ষেত্রে অটো কল হবে, হয়েও স্টেটটাকে আপডেট করে তোমাকে দেখাবে যে হোয়াইট কাজ করছে। আরেকটা জিনিস যেটা এখানে স্পেসিফিক আছে, একমাত্র এই মেথডটার ক্ষেত্রেই স্ট্যাটিক মেথড আছে। স্ট্যাটিক মেথডের কাজ কোথায় দেয় বা স্ট্যাটিক মেথড কাকে বলে? स्टार्टिंग जो काम करता है स्टैटिक ক্লাস থেকে যেটা কল হয় ডিরেক্টলি, ক্লাস থেকে যেটা ডিরেক্টলি কল হয়, মানে যাকে উইদাউট অবজেক্ট অ্যাক্সেস করা যায়। এটা যেহেতু কম্পোনেন্টটা যখন রেন্ডার হচ্ছে বা স্টার্টিং এ মাউন্টেড হচ্ছে, তখনই ডিরেক্টলি কল করতে হবে, তাই এই প্লাস ওকে প্যারামিটার রিসিভ করে নিয়ে কাজ করতে হবে, তাই এই মেথডটাকে স্ট্যাটিক বানাতেই হয়। আর মেথডগুলো প্রিডিফাইন্ড, তুমি তোমার মতো করে স্পেলিং লিখলে কাজ করবে না, ইউ হ্যাভ টু রাইট দ্য প্রপার স্পেলিং, দ্যাট অ্যাকর্ডিং এটার কাজ হয়। করে দেখো গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস ছাড়া আগে করে দেখো, তখন স্টেটের কি ভ্যালু দিচ্ছে। इतना उबासी लोगे ना, आंख में पानी दे के आओ, जाओ देख के आया हूं मैं अपने को फिर से। और अदरवाइज वो कॉर्नर में जाके बैठो। তো নিজেরা যখন চালাবে, ফার্স্ট হচ্ছে গেট ডিরাইভ স্টেট ফ্রম প্রপস রেসপেক্টে কোনো ভ্যালু না পাঠিয়ে দেখো। এই জায়গাটা খুব একটা দরকার হওয়ার কথা না, এটা নিজেদেরই পারার কথা। মেন জায়গাটা তো তোমার এখানে রয়েছে, তো সেই রেসপেক্টে কাজটাকে করো। ক্লাসে বসে যদি এই হারে তোমরা হাই তুলতে থাকো, তাহলে ক্লাসে ডিমোটিভেশন ছাড়া কিছু আসবে না। যার মনে হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে, সে বাইরে একটু হেঁটে এসো, চোখে জল দিয়ে আসো। তুমি তো 2 ঘন্টা পরে বাড়িতে ঘুমাবে, আবার সারাটা দিন ডিমোটিভেট হয়ে যাবে।
इम्पोर्टेंट करना मुझे साइन क्या करूं भाई, मेरे कंट्रोल में नहीं है चीजें। क्या कर रहा थे वो काफी लड़का था हाँ सबसे नहीं जब नींद आती पानी मत मारा कर और वो आते हैं ये तो है स्टूडेंट भाई बस ऐसी है क्या না না ও দিয়েছিল তো আমি ভালো করে সাবমিট করে নিই ভালো করে সাবমিট করব তাহলে আবার নিয়ে বেঁচে থাকবো क्या वो बता रहेगा, क्या बता रहेगा था? इस बैच अभी सबमिट बैच में रहेंगे मतलब मैं बनाने की बोली है, मैं मैम को तो आज सब बोल दिए आज बनाएगा बैठ के, अभी तुरंत बनाएंगे घर घर जाके बोला घर जाके सब तो बन ही जाएगा। नहीं भाई फिर देखना दिल्ली में कैसा है डमी को अपना काम नहीं किया भाई সাইডে যে আলাদা ক্যাটাগরি রাখতে বলছে না হ্যাঁ তোমাকে ওটা কিভাবে করবে दो बार कंप्यूटर पे पोस्ट कर दो যে তুমি কল করো তো कंप्यूटर पे वो कॉलम করে एक बार लिखता है दो बार ऐसे कर दो ভিতর লেখা আছে তো দুবার করলে তো দুবার मैम जीएस থেকে বানাইছে, এখানে যদি আমি কার্ড কার্ড আমি এখানে দিই ওই কার্ডটা একবার আমি এক কার্ডটা বানালাম একবার जीएस বানি আমি আমাকে চার কার্ডটা চাই আমি আবার ফেরত বানাবো ওকেই চারবার আমি কল করব চার কার্ডটা হয়ে যাবে এরকম এখানে पढ़ते हो तो ये बोलो भाई अब बताओ या हो गया वहाँ घर में क्या नजर का ट्रैक्टर के थ्रू दिख रहा है बहुत प्रॉब्लम करता है मैंने प्रोजेक्ट बना रहा था सुना पहले बार सब आ गया फिर नहीं आया नहीं जानता क्या है आईडी ना सब जगह अलग अलग ढंग से जा रहा है आईडी ना सब हर जगह अलग अलग ढंग से जा रहा है और हम थोड़ा कंफ्यूजन में उसका आईडी ऐसे पोस्ट कर देना इसका आईडी ऐसे पोस्ट कर देना ताकि फाइंड करने के लिए प्लस करके स्लैश करके आईडी को यूज करना है समझना पड़े कौन सा करना पड़ा अभी जिसने काम किए खुद से बनाया था लोकल सर्वर ठीक है ओरिजिनल एप्लाई का काम किया था उसके बाद गया था डमी पर मैं किए नहीं है खोल डमी का तरह को मिल जाएगा बट खोल तो एक ही है ना हां कि सब मेथड वही है जो इनपुट्स पर है ना तो एक्सेस कर रहे हैं एपीआई को ये शो नहीं कर रहा है कंसोल डॉट लॉग में स्टार्टिंग में शो कर रहा है तो नहीं कर रहा है समझा मैं क्या उसको सिखा दे प्रोजेक्ट में क्या होता है ना मैं खुद से लिया बोला एक्सेल शीट पहले देखा एक्सेल शीट एक्चुअली तू ये तो किया। कॉन्स्पिरेसी से लेट नहीं यार नहीं है ये लास्ट को बना लास्ट के पूरा कॉपी करके दादे पे हो আমার হচ্ছে না এক্সাক্ট এরর দিছিল 404, তারপরে আমি দেখলাম কনস্ট করে রেখে দিই, ওটাকে লেট করলাম তারপরে হয়ে গেল। হ্যাঁ আমার 404 এর আছে কনস্ট থাকলে 404 আসবে, কোনটা কনসিউম লেট এক্সাক্ট ইনস্ট্যান্স और लेट আমি তো লোটাই করি আমার 400 যে দিল নট অ্যাক্সেস কি কনস্ট থাকলে দিচ্ছে, এবার লেট করলে দেবে। একদম খুঁজেই পাইনি এটা অনেকক্ষণ ধরে নিজেই সলভ করব নিজেই সলভ করব হবে না, আমার হচ্ছিল না যা লাস্টে, ফুল কপি করে আমিও সেই করলাম লাস্টে, তারপরে বুঝতে পারলাম এটা কনস্ট, এটা লেট হবে। ভাই এটা আমার মাথায় কিছু ঢুকে নেই আমারও মাথায় ঢুকে নেই कौन था कौन भाई ये क्लास का क्लास এ লাইট পার্টি এনেছিস, একে মারতে হবে তো। ঠ্যাঙ্গা ভাঙ আরে, তুই কি বললি রে আমাকে, এ তো আসেনি কোচিং, নাহলে ভালো করে দিত তোকে। কেন কি হয়েছে তুই আমাকে আগের দিন কি বললি, আমি সব নিজে থেকে করলাম, আমার আগে করা ছিল আমি নিজে থেকে করলাম। হ্যাঁ কিটা কিটা এটা কি ওই কালেক্ট আগের দিন যেটা করতে বলছে হ্যাঁ তার তো কি হয়েছে করেছি তো তোকে কি প্রুফ দিতে হবে নাকি যে আমি নিজে থেকে করেছি না কি করে করছি সেটাই তো বলছি। তো সেটা আমার ব্যাপার কি ইচ্ছা আমার এটা দিতে cannot resolve components from ও আছে अरे भाई तो बोरिंग क्लास में लाइट से देखेंगे क्या हो रहा है ऊपर से जा रहा है हम देखना मनीष को फेरेंगे ताकि वो वाला जो है ना अटकाने वाला काम वो समझ नहीं है अभी तक। कौन सा खाने वाला, अरे जब तक ये नहीं जब तक लॉगिन नहीं करेगा रजिस्टर ये रजिस्टर नहीं करेगा तो कंप्यूटर के अंदर नहीं एंट्री करेगा
कैसे बनाएगा वो तो प्राइवेट राउटिंग इसमें कैसे करेंगे एक दिन तक प्राइवेट राउटिंग तो हो जाएगा। टोकन जो भेजते हैं लोग टोकन तो जरूरत नहीं प्राइवेट राउटिंग। प्राइवेट आउटिंग अच्छा हाँ 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 प्रोफाइल में अच्छा हाँ हाँ तो नहीं जाएगा जब तक ना लॉगिन हो। अच्छा हाँ लास्ट में कहा जाओ हाँ लेकिन वो सेशन स्टोरेज ये किसके लिए यूज होगा? ওটা লগ আউট হয়ে যত ডেটা এসেছে लॉग आउट और चेंज हाँ। करने के लिए परमिशन चेंज करने के लिए। नहीं नहीं वो तो लॉग आउट के लिए तो है ही लॉगिन हो गया हाँ ऊपर से लॉगिन नंबर से हर जगह लॉग आउट दिखा रहा है उसके लिए वो यूआईडी चाहिए वो लॉगिन सेशन हो गया स्टोरेज हाँ तो ओरिजिनल लोकल सेशन स्टोरेज नहीं होगा इसलिए तो मैंने बोला वो यूआईडी वाला पैकेज इंस्टॉल करके जो लॉगिन होगा वो जनरेट करके स्टोर कर देगा फिर नंबर में परमिशन वाली कि स्टोर है कि नहीं स्टोर है तो लॉग आउट दिखाएगा स्टोर नहीं है तो लॉगिन दिखाएगा। देखना पड़ेगा ये यूआई वाला आईडी আমি খালি লঞ্চ পেজে সাইন আপ পেজ ডিজাইন করেছি ভেবেছি কি বোরিং লাগছে ভাই সে একই কাজ মানে কি বলবো ওগুলো ভাই ছুটে লগইন রেজিস্ট্রেশন দোকান নিয়েছে আমি তোমাকে সেটাই করবো জাস্ট ওই মানে একটা ইয়ে করলাম তো ড্রপ ডাউন বানানো হ্যাঁ ড্রপ ডাউনে ইউজার রাখো ইউজার প্রোফাইল লগ আউট আর ড্যাশবোর্ড মানে ইউজার ক্লিক করলে লগইন আসবে প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটা কি করে করবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ড্রপ ডাউন দিয়ে লকডাউনটা লাগিয়ে আমি অন্য করেছি কি করে দিই দেখো আমি সাইড বার করেছি একটা লগইন হয়ে গেলে সাইড বার হয়ে যায় না সেটা আবার করতে হবে সে পরে তো এখান দিয়ে লিখে দিয়ে ये भी से लिखना पड़ेगा भाई स्टैटिक वाला अरे जब अपडेट हो ही गया तो पुराना क्यों बढ़ रहा है हिस्ट्री क्यों बढ़ रहा है नहीं पूछता है ना इसलिए ठीक ही कर रहा है पूछता है app.js টা কি ক্লাসে রেখেছিস ক্লাস কম্পোনেন্ট দিয়ে বানিয়েছিস না যেরকম ছিল अपडेट যা ছিল সেটা হবে হ্যাঁ নাম তো ক্লাস কম্পোনেন্ট থেকে বানিয়েছিস নাকি ফর্ম করবে যে ফর্ম ও না এটা নরমালি রেখেছিল প্রপস আর এরর কেন হচ্ছে এরর কেন হচ্ছে हिस्ट्री क्यों पढ़ना है সেটাই एक दो दिन में खत्म कर देंगे सब प्लीज खत्म हो गया मैं तो इधर दिखा रहा है मैं गई ना उधर ये प्रॉप्स इधर क्यों दिखा रहा है प्रॉप्स ओ डॉट्स इधर तो दो पैरामीटर है डॉट के মাছি মানে গ্যারান্টি সেইটি আছে সেইটিই করছি ভাই একটা মানুষ বলছে मैं चलो लूटे সে বলে তোমার জন্য তোমার চলে আমার এটা কি সকাল সকাল মানুষ উঠে অত দূর থেকে আসছে নতুন কাজ
অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওখানে কার্ড আছে। তো আমি এখানে ধরো নিচে একটা ওই নাম্বার ওয়াইজ রাখতে চাই, যে ফার্স্ট 1 করলে ফার্স্ট পেজটা আছে, তারপর আবার 2 ক্লিক করলে ওটা কিভাবে কি স্টেট আপডেট দিয়ে হয়ে যাবে? মানে এটাকে নিচে দেখাতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাপোজ ধরুন এই যে এখানে এরকম আছে। এটা তো প্যাজিনেশন, এটা প্যাজিনেশন আলাদা জিনিস, আর তুমি যেটা আমাকে এইমাত্র বলে সেটা আলাদা জিনিস। আমি মানে এটাই বলছি যে এটা আমার বলা আছে। তো এটা কি এটাতে একটা আলাদা জিনিস আছে। এখানে তো তোমার বলে দিতে হয় যে কটা করে ও প্রোডাক্ট দেখাবে, অল প্রোডাক্ট থেকে অতগুলো প্রোডাক্ট অব্দিও কাট করে নিয়ে তোমাকে দেখাবে। মানে কিভাবে করব? মেথড স্লাইসিং করে তো অ্যাডেতে আছে তো, যখন ফার্স্ট পেজে আছে তখন লিমিট তোমার হয়তো 5টা করে আছে, তো প্রথম 0 থেকে 5টা অব্দি স্লাইস করবো। তো যদি 2 তে ক্লিক করে তখন 5 × 2 10 অব্দি হবে, আর ইনিশিয়ালটা 5 অব্দি হবে, 5 থেকে 10 অব্দি স্লাইস করবে, সেই প্রোডাক্টগুলো দেখাবে। ওটা কি প্যাজিনেশন? আমি ভেবেছি হচ্ছে তুমি প্রথম প্রোডাক্টে ক্লিক করবে, তার ডিটেলসটা এর নিচে শো হবে। বাকিদের হলো? ওটা আপডেট হচ্ছে না, স্টেটের কালারটাই নিচে হোয়াইট হচ্ছে। একবার প্লিজ স্পেলিংটা চেক করো। আর একটা জিনিস যেটা চেক করো সেটা হচ্ছে প্রপস থেকে ভ্যালু আসছে, যেটা console.log করে দেখো যে দু রকম ভ্যালু কি আদৌ আছে, তারপর আমি যাব। ও কন্ট্রাক্টরে হেল্প করছে। This is now. এগুলো মানুষ চেক হয়ে গেল মোটামুটি। Get derived step from C, right? ভিতরে যাও। नहीं तो माइक नहीं आएगा। Props has stated এগুলো কি? line 30 না?
ये प्रॉप्स এখান থেকে বলবো নাকি এটা লেগ থেকে বানাবো চলে যাবে यूज करें সেটাই সুপার কি হচ্ছে পিঙ্ক পাচ্ছে আর কালার স্টেট পাচ্ছে স্টেটমেন্ট ফাইবার জানা নাম আর কালার স্টেট সেক্ষেত্রে কালার স্ট্রেট যখন লিখেছো স্পেলিংটা চেক করতে লাগে हाँ मैम बोली तो प्रीटी फाइन स्पेलिंग मिस्टेक से प्रीटी फाइन प्रीटी फाइन मतलब प्रीटी फाइन স্পেলিং হচ্ছে কিনেমটা আছে কিনেমটা भी नाम है ये ডিজাইন কতদিন ধরে রিঅ্যাক্ট করছো রিঅ্যাক্ট কম্পোনেন্ট কবে থেকে স্মল লেটারে হচ্ছে আর এখানে তো ক্লাস নেম আর স্মল লেটারে কবে থেকে হয় এটা পুরোটা নাকি ये अच्छा एडमिन को नंबर आउट हो गया वो অনেকটা কেন দেখবে সেটা নাও প্রোফাইলে না এক্সিস্ট অ্যাট দিস পয়েন্ট আর ওটাতে আমি কেউ তো ইউজার নিজেকে এডিট করতে চাইতে পারে यूआईडी क्रिएट করে के नाम হচ্ছে ডিলাইট এটা দেখে সব ভুলে গেছি DER বাকিদের হলো প্রপস আবার কি এরর খেয়েছো গনিশ না না আমি কালি মেসেজ দিচ্ছি তো বলে আর কেউ বাকি আছো मैम हाँ बोलो यहाँ पे गेट ड्राइव स्टेट फ्रॉम प्रॉप्स का मतलब हो गया कि अगर स्टेट का वैल्यू रहेगा उसके बाद ही हमको अगर रेंडर करवाना है इसके दौरान कर सकते हैं अगर स्टेट में वैल्यू है पर फिर भी हम चाहते हैं कि प्रॉप से कोई वैल्यू आया है वो वाला ही डिस्प्ले करे स्टेट का ना करे तब जाके इसका इस्तेमाल होगा शायद देखो तो हम ना भेजे हैं इमेज वो इमेज इधर भी है ये वाला देखो इधर फिर से लिखा हुआ है वो स्टेट को सेट ही करता है प्रॉप्स के ऊपर डिपेंड करके स्टेट का चेंजेस होता है इसलिए इमेज सारे भेजे इमेज में प्रॉपर्ली एक्चुअली ये सारे इंफॉर्मेशन भी है ওদিকে শুভজিতের হয়েছে রোহিতের ডান এদিক থেকে তোমাদের সবার ডান শুধু মানিশের বাকি और একটু প্রবলেম হয়ে গেছে আমি নেক্সটটা বলে নিই তারপর আবার করো নেক্সট মেথড ওয়াইজ আবার যাই ছবিটার উপর ডিপেন্ড করে তাহলে আমাদের মাউন্টিং এর ক্ষেত্রে তিনটে কমপ্লিট হলো কনস্ট্রাক্টর ডান গেট ডিরাইভ স্টেট ফ্রম ডান আগে মানে শুনে নাও করতে করতে শুনলে শোনাটা হবে না দেন রেন্ডার তো প্রথম থেকে করেই আসছি রেন্ডার ছাড়া তো কোনো গতি নেই লাস্ট যেটা আছে কম্পোনেন্ট ডিড মাউন্ট এর কাজটা কি আমি একটু আগেও বললাম যে কম্পোনেন্ট ডিড মাউন্ট অনেকটা ইউজ এফেক্টের মতো কাজ করে দ্যাট মিন ও সাইড এফেক্ট ক্রিয়েট করে সাইড এফেক্ট মানে রেন্ডার হয়ে যাওয়ার পর যদি কোনো কাজের দরকার হয় সেটাকেও পারফর্ম করতে পারে বাট কম্পোনেন্ট ডিড মাউন্ট স্পেসিফিক্যালি যদি বলি তাহলে ও হচ্ছে কোনো কাজ হয়ে যাওয়ার পর কোনো অ্যালার্ট দেখানোর আছে স্পেসিফিক্যালি মানে পুরো রেন্ডার যদি হতে পারে তাহলেই কাজটা হবে সেই রেসপেক্টে কম্পোনেন্ট ডিড মাউন্টের কাজটা হয় তো ও অ্যালার্ট বলো কোনো ওয়ার্নিং বলো কোনো এরর মেসেজ বলো আফটার রেন্ডার যদি তোমার সেগুলোকে এক্সপ্রেস করার থাকে দেন it will be done using component did mount এখানে তো डायरेक्टली ওভাবে console.log রেখে আমরা কাজ করি না যেহেতু ক্লাসের ভেতরে আছে তো ক্লাসের ভেতরে কি হয় তাহলে তোমাকে রেন্ডারের শুরুতেই রেখে দিতে হবে console.log বা কিছু কিন্তু আমি চাইছি আফটার রেন্ডার ওই জায়গাগুলো কাজ করুক তাহলে সেই জায়গার রেসপেক্টে আমার দরকার হবে component did mount I repeat रेंडर हो जावर पर अगर रेंडर हो जाए उसके बाद जाके आपको कोई अलर्ट या कोई वार्निंग मैसेज या कोई एरर मैसेज या कोई स्पेसिफिक मैसेज आपको डिस्प्ले करना हो तब जाके जो मेथड आपका काम आएगा दैट वन इज कंपोनेंट डिड माउंट माउंट अगर हो गया है सक्सेसफुली
तब जाके मुझे ये सारे चीज करके दिखाओ। तो दैट अकॉर्डिंग भी कोई ना कोई कंपोनेंट तो चाहिए, उसके ऊपर ही इम्प्लीमेंट करेंगे। अच्छा, इधर हम बहुत कुछ लिखे हैं, आप लोग थोड़ा लिख के भी काम कर सकते हो। मेरा कंस्ट्रक्टर में बेसिक एक वैल्यू है सिर्फ प्रिंट करने के लिए, ताकि मुझे एटलीस्ट दिखे कोई वैल्यू है। पर ये वाला लाइन जरूर लिखना, उससे क्या होगा आपको समझ में आएगा। रेंडर हो जाने के बाद कंपोनेंट डिड माउंट कॉल हो रहा है, ये प्रॉपर्ली आपको समझना है, तो आप इसका हेल्प ले सकते हो। एंड आप देखोगे कंसोल में पहले तो रेंडर आएगा, उसके बाद कंपोनेंट डिड माउंट लिखा हुआ आएगा। बट प्रॉपरली अगर देखने की कोशिश करो कि थोड़ा टाइम बाद इसका बाकी सारे काम हो, तो आप लोग चाहो उधर सेट टाइम आउट का इस्तेमाल करके काम कर सकते हो। आई रिपीट, এটা ম্যান্ডেটরি নয় সেট টাইম আউটটা করা, তোমার মেন জায়গাটা হচ্ছে দেখে নেওয়া। কারণ আমার তো অ্যাকচুয়ালি ওখানে অ্যালার্ট বা ওয়ার্নিং বা এরার এই জিনিসগুলো দেখানো নিয়ে কথা, কিন্তু সেটার ক্ষেত্রে আমি যদি নর্মালি সেট টাইম আউট ছাড়া কাজ করি, তাহলে তুমি দেখবে সাথে সাথেই হবে। এটা তো খুব টাইম গ্যাপে হয় না, তুমি দেখবে যে রেন্ডার মেথড কল হয়েছে, তার পরে পরেই ঠিক তার এক্সাক্ট নিচেই এই কম্পোনেন্ট ডিড মাউন্ট কথাটাও চলে এসছে। তো ওটা যে একটু পরে কাজ করছে এটা ফিল করার জন্য সেট টাইম আউট ফাংশন দিয়ে আমি এই অ্যালার্ট বা ওয়ার্নিং বা এই ধরনের মেসেজগুলোকে নিয়ে কাজ করেছি। এটা ম্যান্ডেটরি নয়, এটা জাস্ট ফিল করার জন্য যে রেন্ডার হওয়ার একটু পরে যে ওটার কাজ হচ্ছে। এন্ড আই হোপ তোমরা সেট টাইম আউট সেট ইন্টারভাল সম্পর্কে জানো, সেইভাবেই জিনিসটার জাস্ট সিনট্যাক্সটা লেখা আছে। তো এটা তো কমপ্লিটলি তোমার অ্যালার্ট বা এই ধরনের মেসেজের জন্যই, এখানে আর বেশি কমপ্লেক্সিটি কিছু নেই। এবার তুমি সেই রেসপেক্টে তোমার মতো করে কম্পোনেন্ট ডিড মাউন্টে পুরো এক্সাক্ট নামটা দিও না, ডিড মাউন্ট নাম দিতে পারো কম্পোনেন্টটার, সেই রেসপেক্টে কাজটাকে করে দেখো। Cannot find
স্ট্যাটিক এনজি ছোট হাতের হ্যাঁ এবার ঠিক আছে এইটা জি নয় ওই আমি যখন জিএস ফাইলটা বার করি ফোল্ডারটা দেখে নিই কিন্তু এটা তো অ্যাপে তো রেন্ডার করাতে হবে না অ্যাপ থেকে কল করতে হবে कंपोनेंट माउंट के ऐसे काम नहीं चलेगा तो मैम तो स्मॉल लेटर लगाई ফাইল নেমের সাথে ক্লাস নেমের সম্পর্ক নেই আমার ক্লাস নেম ক্যাপিটালই আছে फाइल में क्लास में आई सी No, I do write what I want. Component switch count. It is a predefined class. Yes. So method. দেখি কি আছে অটোমেটিক্যালি করে দিল এটাকে এটা যদি এক্সটেনশন নিতে হবে অনেক কটা বড় এক্সটেনশন আছে एक्सटेंशन আছে দেখতে হবে ওই কাজটা কি
কি আসছে না সুপার কথাটা দেখুন অসুবিধা আছে এই কনস্ট্রাক্টরের বানানটা একটু দেখাবে আমি কর্পোরেট লিখেছো মনে হচ্ছে কনস্ট্রাক্টরের জায়গায় এটা তো নেবে লগের মধ্যে কম্পোনেন্ট ডিট মাউন্ট কর দেন দিস নিচ্ছে দিস অটোমেটিকলি ইনভোক হচ্ছে অটোমেটিকলি ডাটা দেখছেন ইউর লগ বাকিদের হলো আর দেখো রেন্ডারের পরে কল হবে রেন্ডারে কনসোল ডট লগ আসছে আগে তারপর এটা আসছে মানে ওটাই আমার মেন ফোকাস error কি বলছো ভালো দিচ্ছি অ্যালার্ট না কিছু কাইন্ড ক্রস দেখুন let's look at it alert it's not alert alert yes alert সবার কি কমপ্লিট তোমার আরেকটা আচ্ছা আমার এবার শুভজিৎদের হয়েছে শুভজিৎ রাজর্ষি oh great কম্পোনেন্টের নাম মানে বারণ করলাম কম্পোনেন্ট ডিটমাউন্ট দিতে বললাম শুধু ডিটমাউন্ট দাও প্রিডিফাইন কোনো কিছু নাম হিসেবে দেওয়া যায় না meta console open कीजिए and 5 will change হবে key cost type is child in a list should have a unique key card একবার রাইট ক্লিক করো সেভ করো সো রাইট ক্লিক ফরম্যাট করো রাইট ক্লিক করে ফরম্যাট করো তারপর সেভ করো স্ট্রাকচার কোড পিছনে পাঁচটা ব্র্যাকেট ঠিক আছে আমি বুঝতে পারছি না কম্পোনেন্ট বানান কি একদম ঠিক আছে আমার সব ধারি যাচ্ছে একটুখানি জুম করবে সব ধারাচ্ছে একবার একটা কাজ করো 9 নম্বর 8 থেকে কমপ্লিট করতে ইয়েস করো कुछ और एरर देखना पड़ेगा पर बहुत है ऑब्वियसली होगा ইয়েস করো শুধু কমপ্লিট ডিফারেন্ট করতে গিয়ে ইয়েস করো এর মধ্যেই তো আছে কতগুলো যখন যে কোনো একটা হ্যালো বা কিছু নাম দিয়ে দাও সেটা কিছু তখন কি বারবার তার মধ্যে সেভ ওটা চলছে না দেখো ওই বারবার একই জায়গায় আটকে আছে তার মানে তোমার ওটা সেভটা নিচ্ছে কন্ট্রোল সেট করো এটাকে টার্মিনেট করে একবার চালাও প্রজেক্টটাকে জাস্ট কন্ট্রোল সেট দিয়ে টার্মিনেট করো আর একবার চালাও টার্মিনালে ক্লিক করবে টার্মিনালে ক্লিক করে টার্মিনালে যেখানে চলে সেখানে ক্লিক এই ফার্স্ট টাইম কাজ করছো মনে হচ্ছে দিয়ে কন্ট্রোল সি ইয়েস একবার চালাও এন্টার স্টার্ট আপনার ওটা ভালো লাগে বাকি আর কার বাকি বাকি সবার হয়ে গেছে তো আচ্ছা আমার শুট কম্পোনেন্ট আপডেটের জন্য একটু বেসিক সেটআপ চাই তো দ্যাট মিন আমার একটা প্যারেন্ট আর চাইল্ডের রিলেশন চাই না হলে ওই শুট কম্পোনেন্ট আপডেটটা বোঝাতে পারবো না সিম্পল কাজ করো
একটা প্যারেন্ট ক্লাস কম্পোনেন্ট বানাও, তার কাছে স্টেটে দুটো ভ্যালু রাখো। একটা ভ্যালু তোমার ইনক্রিমেন্টের কাজ করে, নাম্বার ইনক্রিমেন্ট করে। আরেকটা ভ্যালু যেটা রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে কালারগুলো সোয়াপিং হয়, মানে একবার ব্ল্যাক লেখা আসে একবার হোয়াইট লেখা আসে। কালার ব্যাকগ্রাউন্ড কালার বলছি না, জাস্ট নর্মাল একটা কালার বলে লেখা রয়েছে, একবার ব্ল্যাক দেখাচ্ছে একবার হোয়াইট দেখাচ্ছে। তার জন্য ফাংশনগুলো ওর ভেতরেই প্রিপেয়ার হবে, প্যারেন্ট ক্লাসের ভেতরেই হবে, বাট রেন্ডারের কাজটা দুটো আলাদা আলাদা জায়গায় হবে। দ্যাট মিন নাম্বার ইনক্রিমেন্টের জন্য একটা চাইল্ড কম্পোনেন্ট থাকবে, আর ওই ব্ল্যাক হোয়াইট টগলিং এর জন্য আরেকটা চাইল্ড কম্পোনেন্ট থাকবে। প্যারেন্ট থেকে তুমি নাম্বারের জন্য যা যা ভ্যালু সেটা প্যারেন্ট থেকে ওখানে পাঠিয়ে দাও, আর কালারের চেঞ্জিং এর যেটার জন্য যা যা ভ্যালু সেটা চাইল্ডের কাছে পাঠিয়ে দাও। आगे এইটুকু কাজ কমপ্लीट करो, তারপর बाकी হবে। हम हिंदी में रिपीट कर रहे, मेरे पास एक पेरेंट कंपोनेंट है। पेरेंट कंपोनेंट में स्टेट में दो चीज है, एक स्टेट में आपका कोई एक नंबर है जिसको हम बाद में इंक्रीमेंट करने वाले हैं फंक्शन यूज करके, और एक वैल्यू है जहाँ पर इनिशियली वैल्यू आपका शायद ब्लैक है, वो डिस्प्ले करेगा। बाद में जाके हम जब क्लिक करेंगे व्हाइट आएगा, फिर से क्लिक करेंगे ब्लैक आएगा, ऐसे टॉगलिंग होते रहेगा। तो उसके लिए तो आपका दो मेथड, हैंडल चेंज के लिए तो दो मेथड चाहिए। बट ये वाला काम जो मेन रेंडर में जो काम वो आप इधर नहीं करोगे। आप क्या करोगे, नंबर वाला जो भी काम है उसके लिए नंबर का एक चाइल्ड कंपोनेंट बनाओगे, उसके पास स्टेट का वो वैल्यू भेजोगे, और उसके लिए जो हैंडल चेंज फंक्शन है वो भेज के उस कंपोनेंट में उसका काम करोगे। और एक दूसरा कंपोनेंट बनाओगे जहां पर ये कलर टॉगलिंग जो हो रहा है उसका वैल्यू उसके पास भेज दो, तो वो मेनली उधर हैंडल करे। এইটুকু আগে করবে, তারপর শুট কম্পোনেন্ট আপডেটে আমি আসবো। বাকি থাকলো দুটো চাইল্ড কম্পোনেন্ট বানাতে পারি রেন্ডারের কাজের জন্য। No, English. Don't use any other writing language. Yes. Color is state for the number which increase the number by one. There are two states. One is for color and another is for quantity. Time for right. Oh, sorry, limit to child and parent. And parent values are sent to problem. I think you should initially super keyword in child class. Hey, don't use previous. Try to yeah. Okay, good. No, from this time he is also listening us. ঠান্ডা লাগছে না,
সব এবারে আমি বেরিয়ে সেটা যাও, আর একটা কাল না করছো সেটা আমাকে একটু দেখতে হবে। এবার আমারও তো কাজ থাকে না, আমি এমন দিকে তোমাকে ডাকলাম যে আমি যেতেই পারলাম না, তাহলে কি আদৌ কোনো লাভ হবে? আমাকেও তো আমার কাজটা বুঝিয়ে তোমাকে ডাকতে হবে, তাই না? তুমি বাড়ি যাও, তুমি আমাকে একটুখানি মেসেজ করো, আমি বাড়ি একটা জাস্ট দুপুরের দিকে মেসেজ করো, আমি দেখে তোমায় বলে দিচ্ছি। ये तो लगा प्रेग्नेंट प्रेग्नेंट যদি পারো এখানে যে কাজটা করতে, ওখানে বসে একটা বাড়িতে ছোট্ট একটা প্রজেক্ট, প্রথমত তুই এডিটের পার্টে আমাকে মেন দেখতে হবে। ছোট প্রজেক্ট বলতে আমি চাইছি জাস্ট দুটো ফিল্ড থাকবে, ধরো বুক নেম আর বুক প্রাইস, এবার দিয়ে কোনো ফিল্ড ওর উপরে ছোট একটা প্রজেক্ট একবার বানাবো। যদি ধরো শরীর দিকে তাহলে বাড়িতে বানাবি, তাহলে কি হবে, আমি ওটা নিয়ে জাস্ট একটুখানি বসলেই হয়ে যাবে। কালকে দিনটা আমাকে দেখতে হবে আদৌ ফাঁকা আছে কি নেই আছে, সেটা দেখে বলতে হবে। ঠিক আছে, আমি দেখে তোমাকে বলে দেবো। কালকে সেকেন্ড হাফ আমার একদমই ফ্রি নেই, ফার্স্ট হাফটা আমাকে দেখতে হবে। তুমি কি ছোট প্রজেক্টটা করলে ওটা যদি আমাকে পাঠাও, তাহলে তো আমি একবার দেখে নিতে পারবো, বাড়িতে বসে শুয়ে শুয়ে না করবো। থাকতেই হবে এরকম কিছু আমি বলিনি, আর মাল্টিপেজ ওয়েবসাইট তাতে সব ফাংশনালিটি গুলো যেন থাকে। ম্যাম সবগুলোই তুমি যখন পার্সোনাল বানাচ্ছ, তুমি সেগুলো সবই তোমার গিটহাবে যদি দিতে পারো বা লিংক হিসেবে ডেপয়েন্ট দিতে পারো, এরকম স্ট্যান্ডার্ড তৈরি করাটাই ভালো। দেখো, সোজা ভাষায় সিভিতে যত প্রজেক্ট থাকে তত ভালো হয়। এটা তোমার উইদাউট রিডাক্স থাকবে, একটা উইথ রিডাক্স প্রজেক্ট যদি থাকে, একটা নেক্সট প্রজেক্ট থাকে, তোমারই তো মানে তোমার যে সিভি সেটা বেশ একটা ওয়েটেজ পাবে না। তো তুমি তাহলে এটাকে কেন ফাইনাল ভেবে কাজ করবে না? আমরা তো প্রোডাক্ট গুলো ফর্ম আকারে ফর্মের থ্রুতে সাবমিট করছি, তো ধরুন ওই ওটাকে তুমি একটা কাজ করতে পারো, ওটা অ্যাডমিন হলে করা যাবে এরকম ভাবে করতে পারো, মানে তোমার অ্যাডমিন প্যানেল আছে যেমন অ্যাজ ইফ অ্যাডমিন প্যানেলের রিপোর্টটা খারাপ হয়ে লাগে, মানে এসিতে বসে আরো খারাপ হয়ে যাবে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে। এটা তুমি বাড়িতে তো সেভাবে কাজ করো। ফায়ারফক্স তো ব্রাউজার, আই গেস তুমি ফায়ার বেসের কথা বলছো। ডাউনটাই তুমি জানো না, সেটাকে তুমি ইউজ করবে কি করে? তুমি আগে রিঅ্যাক্টের টিউটোরিয়ালটা প্লিজ পড়ে নাও। তুমি আপাতত জিসন ফাইল দিয়ে আমাকে রিঅ্যাক্টটাকে বুঝে দেখাও, আমার ফায়ারবেস নিয়ে এখন মাথা ব্যথা কিছু নেই। তুমি জিনিসটাকে আগে বোঝো রাজর্ষি, তুমি যে কাজটা করে এসছো সেটাও তাহলে হবে না, প্লাস আরেকটা জিনিসের লোড এসে গেলে দুটো মিলে একসাথে ঘেটে ঘ হবে। তুমি আশা করি নিজেও জানো যে তোমার রিঅ্যাক্টেও কিছু জায়গায় প্রবলেম থাকছে, তাহলে আমার কি সেখানে এক্সট্রা বার্ডেন নেওয়া ভালো, নাকি আগে রিঅ্যাক্টের কাজের প্রবলেমটাকে সর্ট আউট করা ভালো? তুমি সেটা বলো। তোমার যদি মনে হয় যে আমি পারবো দুটোকে নিয়ে সামলাতে, তাহলেই আমি তোমাকে বলবো ফায়ারবেস দিয়ে কাজ করো, আদারওয়াইজ আমি স্ট্রিক্টলি বারণ করবো। কারণ আমার দিনের শেষে আলটিমেটলি আগে রিঅ্যাক্টের কাজটা কমপ্লিট হওয়াটা দরকার। এবার তোমার চয়েস। অবভিয়াসলি প্যারেন্ট, এইটা বলতে হচ্ছে। ম্যাম জেএসএস ফাইলও তো ইউজ করতে পারি কোথায়? ক্লাস কম্পোনেন্টস। এখানে রিপোর্ট দিচ্ছি কিন্তু আমার টাকা
না কিন্তু এটা তো অনেক পার্ট করে দিচ্ছে CHILD should whatever this child 1 CHILD okay CHILD 2 CHILD 2 then কি জানো না কিছুই জানো না না প্যারেন্টের মধ্যে আমরা যে কাজটা করেছি ওটা যখন চাইল্ডের মধ্যে আনবো বলেছিল যে ওটা এক্সটেন্স যে ছিল ওখানে যদি চেঞ্জেস না না প্রপস দিয়ে কাজটা আগের দিন যে দেখালাম সেভাবে হবে প্রপস দিয়ে ও তোমার এক্সটেন্সে কোনো তফাৎই নেই ও প্রপস দিয়ে তোমার পাঠানো ভ্যালুটাকে রিসিভ করবে আর ফাংশনটাকে রিসিভ করবে এবার তুমি রেন্ডারে জাস্ট ওটাকে ডিসপ্লে করাবে প্রপস দিয়ে ওটাকে রিসিভ করি যেটা আগের দিন করলাম Hey, talk in English. Delete, talk in English. ये सफात लेता हूँ ये बात नहीं लेता हूँ কাজ কি হলো ভুলে গেছে আরে তো তুই এখানে নিচ্ছিস তো অন ক্লিক এখানে যা প্যারাসেন্সিসের মধ্যে রাখবি না অন ক্লিক আর তুই এখানে প্যারাসেন্সিস থাকবে তো হ্যাঁ প্যারাসেন্সিস এটাকে এগুলো ধরা আরে কল ব্যাক করলে তো তুই নিবি भाई ठीक है ऑन क्लिक ऐसे थोड़ा होता है हाँ क्या होता है ऑन क्लिक में तो हमें तो ऐसा दिखा ऑन क्लिक की पूरे नहीं बोल रही थी इनमें है ना कि ऑन क्लिक ऐसा होता तो ऐसा नहीं होता है पहले से सिस्टम में होता है ये और की बोल रही है उसी होता तो पहले सिस्टम में क्या बोल रहा है तो ऑन क्लिक हां আমি সারা জীবন প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে গেলাম কেন তাহলে কি সমস্যা আছে ए सॉरी माय एक जगह पे नंबर का शो कर पड़ते हैं भैया नहीं पढ़ा है भैया मेरी गलती तो हो गई
वो चाइल्ड को तो सेंड करना, चाइल्ड का कंपोनेंट को सेंड करना, उससे कैसे जाएगा? ये पागल हो जाएंगे पांडुरा इश्यू को मिल रहा है, चाइल्ड को तो नहीं मिल रहा है। ये भाई पागल हो जाएंगे भाई, एक्चुअली ये चाइल्ड ही कुछ नहीं किया। चाइल्ड को तो बुलाया नहीं आपने, भाई किसी दूसरे के इश्यू को लेकर बुला रहे हैं। ये इंग्लिश में কথা বল না या फेवरेट है सुंदर बोल रहे हैं। तीनটা ওয়ার্ড বলে দেবে ओ यार हमारा सिंगल का क्लास लिख रहे भाई, सुंदर बढ़िया है। इसका क्लास दे सकते हैं हमको? क्या? ऐसे क्लास दे सकते हैं? हाँ बिल्कुल बिल्कुल बिल्कुल। क्यों नहीं, क्यों नहीं, क्यों नहीं। बिल्कुल आप कब से स्टार्ट करेंगे? আমি কালকে কাহিনী ট্রাই করছি বুঝলি, যেটা স্পেশাল মানে প্রোডাক্ট আছে না, যেটা স্লাইস করে বের করলাম, ধর 5টা স্লাইস করে বের করলাম, এবার ওটার মধ্যে বাটনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসবে প্রত্যেকটা ম্যাপ করে। এই তো ইনসার্ট করে দিয়েছি কালার কালারটা No तो स्टोरी नहीं कारण नहीं है। Without this feeling it all सुपर सुपर यूज करते अरे भाई तो किया हवा गाइड तो नहीं किया, बड़ा चुतिया आदमी है। दूसरे का चाइल्ड को दूसरे को औलाद को भूल कोड हाई कोर्ट लगा भेज हमको ब्लॉक ड्राइव कर चाहिए डॉक्टर ने यार उसके बाद मेरा काम प्रोजेक्ट अभी तक किसी इम्प्लीमेंटेशन ही नहीं हुआ है। ये पूरा बना लिया भाई, पूरा कंप्लीट करो। ये बना लिया रोहित जी सर, कंप्लीट बना लिया होगा। आप भी सोच ही रहे हैं, फोटो क्लिक कर रहे हैं। हम डिजाइन करने बैठते हैं तो उसके आज हाँ। आज का कोड देंगे, फिर थोड़ी देर बाद डिजाइन करते करते वक्त आ ये मेरा दिमाग ही खराब हो जाएगा। मैं काल हाथ तक डिजाइनिंग चले जाती है। मैम कहाँ गई भाई? मैम एक तो ये कार्य में किया नहीं, मुझे जल्दी जाना है, ऐसा कि मेरा आईडी कार्ड और ये हम ये क्लास का नाम लिखवाना है, तो इसे एग्जाम के बाद हमारा फ्रेंड रखा है आईडी कार्ड, हमको इंटर नहीं मिलेगा वहाँ। ये दोनों कर लिए हैं शायद वाला। ठीक है चलो। भाई तू कलर में स्टेटमेंट लिखो, वही तो कर हम नहीं दे पा रहे, हम ही नहीं कल नहीं कर पा रहे। बिल्कुल যেটা ফোনটা হিট হচ্ছে আমি না বুঝতে পারছি, জাস্ট কনসোল লক করে নাম্বার লিখেছি, এটা একটা ওয়ার্ড লিখেছি। এবার যখন ইনিশিয়ালি চালানোর চেষ্টা করছি দেখো তখন নাম্বারও কল হয়েছে, চাইল্ডও কল হয়েছে, এটা খুব ভালো কথা। কিন্তু তারপরে আমি যখন ইমপ্লিমেন্টে ক্লিক করছি তখন দেখো দুটো রেন্ডার হয়েছে, এইটাকেই কম্পিউটার আপডেট আটকাবে। আমি যেটাই হিট করবো শুধু সেটা কাজ করবে, অন্যটা করবে না। ওটা দেখা আপনি দেখো কোনো काम नहीं करेगा। अच्छा ना কি হচ্ছে প্রশ্ন করে এই মাথাটা আর দুলো বসা লাগে দেখতে পাচ্ছি না, না একটা গন্ডগোল হচ্ছে। नंबर 10 की जो বলছি তো গন্ডগোলটাই দেখো। नंबर 10 की
ডিপ রাখবে না তুই চাইল্ড 1 কে পাঠাচ্ছ ফাংশন হিসেবে ডিসপ্লে চেঞ্জ করে ফেলে তুই চিলড্রেন হ্যাঁ চিলড্রেন হিসেবে পাঠাচ্ছ স্টেট ড্রপ ওরা ডিসপাস করে দিয়েছো তো নিশ্চয় দেখাচ্ছে না দেখে তাহলে যেটা নিচ্ছে না হবে কিন্তু আগে আচ্ছা এখানে নম্বর আছে হচ্ছে কিনা তারপর তো এত কিছু লিখবে লাইন নাম্বার 10 থেকে লাইন নাম্বার 17 সব আগে 10 থেকে 17 সব যাও ব্রাউজারে কন্ট্রোল রাখো কনসোল অবজেক্ট এসে তো কোন অবজেক্টটাকে চিলড্রেন তুমি কি ট্রু ফলস রেসপেক্ট পাঠিয়েছো তাহলে চিলড্রেন রিসিভ করেছিল ফাংশন রিসিভ করেছে এবার তোমার লেখাটাকে তো তুমি কিভাবে লিখছিলে একটু দেখি গান্ধীর হয়ে যায় বলটা স্টেট তো পেন কিন্তু চিলড্রেন হবে আচ্ছা ওটাকে আমি আমাদের কপি করেছি মানে এটাকে অন করো দিস ডট স্টেট ডট ইয়েলো জায়গায় লিখো শুধু চিলড্রেন শুধু চিলড্রেন দিসও থাকবে না মানে একই ফাংশনেই তো তুমি ডিস্ট্রাকচার করিয়েছো পুরো জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট এবার দেখো ব্রাউজার কি হচ্ছে এবারে অন ক্লিকের কাজটা কিভাবে লিখেছো অন ক্লিকের ক্ষেত্রে দিস কেন হবে ফাংশনটা এখানেই কাজ করেছো ডিস্ট্রাকচার তাহলে দিস হবে না শুধু ফাংশন হবে দিস কখন হয় যখন ফাংশনের বাইরে থাকে এই ভেরিয়েবলটা ওই ফাংশনই আছে তার কি প্রপ রিডিং প্রপ से दिक्कत होती है प्रॉपर्टीज ऑफ प्रॉप्स का काम कर करा दिए प्रॉप सेटा नीचे ना प्रॉप सेटा नीचे सुनता তোমাদের দিস কোন প্রপস এই পেজে কেন প্রপস তো ওই পেজে আর 5 মিনিটে কমপ্লিট করো হ্যাঁ যাতে শুট কম্পোনেন্ট আপডেটটা দেখাতে পারি পরের দিন ক্লাস কম্পোনেন্ট শেষ अरे रिसीव कोड तो ऐसा ये नहीं है ना इसका पैरामीटर जैसा भी रिसीव कोड पैरामीटर तो डिफाइन करते हैं प्रॉप्स इज अ पैरामीटर ডিস্ট্রপ বক্স তো ইস ওটা ঠিক আছে अच्छा डिजिटल प्रॉप्स से এটা কি নাম্বারটা আচ্ছা প্রপটা এখানে আসলো এটা অন ক্লিক করলাম নাম্বারটা এখানে পাস হয়েছে অন ক্লিক increase number by 1 then set state restart number এসো সামনের এখনো ফিট হয়নি মনে হচ্ছে আর গেলে না কি চেক আপ করাতে যাবে বলেছিলে না না যাই টেস্ট করে নিয়েছিলাম ব্লাড টেস্ট কোনো সেরকম কিছু ছিল না বাড়ি গেলে না ওই একদম ভালো লাগে তাহলে একদম পুজোর সময় যেতে হবে পুজোর সময়ের আগে রিডাক্স হয়ে যাবে রিডাক্সের প্রজেক্টটাই পুজোর সময় বসে বসে করতে হয় কারণ মোটামুটি যারা বাড়িতে তোমাদের ধরো আস্তে আস্তে এক সপ্তাহ লেগেই যায় ততদিন বাড়িতে থেকে প্রজেক্টটা যদি কমপ্লিট করে নিতে পারো আর বলছি আমি এই প্রজেক্টটার উপরে কি রিডাক্সটা আমার বলবো আরেকটা প্রজেক্ট করে নিও কারণ প্রজেক্ট তোমার যত বেশি থাকবে তত তোমার সিভিতে অ্যাড হতে পারবে আর এগুলো সবাই হ্যাঁ এগুলো নেটলিফাইতে আমরা ডিপ্লয় করে নিতে পারবো বা ভার্সিলে করে নিতে পারবো তো ডিপ্লয় লিঙ্কগুলোকে দিতে হবে আমার যত ভালো যত প্রজেক্ট থাকতে পারে তত তো ওটা পজিটিভ দিক হয় না এবার একান্তই কেউ মনে করছে যে ওই টাইমটা ধরো যারা ওই যেমন ওর কলেজের হয়তো পরীক্ষা রয়েছে ও তখন আর টাইম পাচ্ছে না তাহলে ও তখন বলবো ওই প্রজেক্টটাই রিডাক্সে কনভার্ট করো নাহলে রিডাক্সে আমি বলবো সেপারেট প্রজেক্ট থাকাই ভালো অ্যাকচুয়ালি ফাইনাল প্রজেক্ট একটাই হতো একটা সময় কিন্তু যত দিন যাচ্ছে দেখা কি যাচ্ছে বলতো কোম্পানিগুলো খুব ফোকাস করছে
যে আমি স্টুডেন্টটাকে ইন্টারভিউ নেবো, কটা প্রজেক্ট করে এসছে। তো আমি তাহলে একটা প্রজেক্টকে নিয়েই সবকিছু কেন করবো? আমি এটাকেও একটা প্রজেক্ট দাঁড় করাই, রিডাক্স দিয়ে একটা প্রজেক্ট দাঁড় করাই, টুলকিটের প্রজেক্ট টুলকিট দিয়ে প্রজেক্ট হবে, কোয়ারির কাজ হবে, নেক্সট তুমি টাইপস্ক্রিপ্ট দিয়ে করবে। তুমি তার একটা ছোট যদি অপারেশন প্রজেক্টটা করো, যার মানে তুমি একটা প্রজেক্ট দাঁড় করে দেবে। এই জন্য কি সবার টপিকটাকে আমি আলাদা রাখতে চাইছি, কারণ পুজোর আগে টুলকিট কমপ্লিট হয়ে যাবে। পুজোর আগে আমার টুলকিট করতেই হবে। পুজোর কদিন মোটামুটি মানে যাদের বাড়ি যাওয়ার থাকে, আমি দেখেছি মোটামুটি একটা সপ্তাহ কেটেই যায়। তো একটা সপ্তাহ মধ্যে তুমি রোজ তো ঠাকুর দেখতে বেরোবে না, একটা থেকে একটু প্রজেক্টের কাজ করতেই হবে। এবার তোমরা যেন তোমার নেক্সট স্টার্ট হতে থাকবে, তুমি নেক্সট এর অল্প অল্প বেসিক স্টার্ট করতে গেলে তুমি 2 সপ্তাহ টাইম ইজিলি পেয়ে যাবে। তুমি অল্প অল্প করেই করো, 2 সপ্তাহ তো আমি অ্যাটলিস্ট দেবো প্রজেক্ট বানাতে, 2 সপ্তাহ কম আমি দেবো না। এক সপ্তাহ থাকে না, আমাদের 4 দিন ছুটি থাকে, সপ্তাহ থেকে 10। এটাও রুল না। তুমি যদি আমার অফিসেতে যাও, তাহলে সেখানে কোনো অফিস আছে শুধু দশমীতেই ছুটি, কারো আছে শুধু অষ্টমী দশমীতে ছুটি। কলকাতাতে কোম্পানিগুলোতে তাও ছুটিটা দেয়, তার মানে বাইরে ওরা হচ্ছে ওগুলোতে দেয়, মানে মুম্বাই বেস হলে গণেশ পুজোতে দেয়। এটা তো একটা লোকাল জায়গার উপর ডিপেন্ড করে কিছুটা। ষষ্ঠীর দিন যেরকম অফিস থাকে, ষষ্ঠীর দিন আলটিমেটলি হচ্ছে পরে গিয়ে পুজোর জন্য আমাদের কিছু ইভেন্ট থাকে, ওই দিয়ে আপনি তো 9টা থেকে প্রায় 6টা পর্যন্ত থাকছেন, 7টা পর্যন্ত থাকছি। পুজোর দিনটা শনিবার না, ছোটবেলার মতো কেনাকাটা করার ইচ্ছেটাই হয় না। সত্যি কথা বলতে এখন হয়তো এই সারা বছরে একদিন হয়তো করবে ওরকম ভাবে কেনাকাটা। আগে যেমন ছোটবেলাতে 2 দিন 3 দিন যাওয়া যায়, সেটা আর বড় হয়ে গেলে হয় না, হয়তো একদিন হয়। আমি মেনলি আমার নির্দশ হচ্ছে যাদবপুর, আর মায়ের বাড়ি দমদম। আমি দুটো জায়গা থেকেই যাতায়াত করি। সবাই মিলে আমার একই করে, আমি যাদবপুর থেকে সারিয়ে আসি, আমি দুটো গাড়িতে মিক্সড করে থাকি। আমার এখানে জায়গা থাকে। ল্যাবগুলো চলে আসে। জানি না, ওই ভিড় বাসগুলোতে আমি উঠতে পারি না। আর রেগুলারের বিষয় এছাড়া যদি আমি পুরো বিধ্বস্ত থেকে ক্লাস নেবো বা কাজ করবো, কি করবো কাজ নেই। তাদের এক একটা অফিস এক একটা রুলে চলে, তাই না? এখানে তো নোটা রাখতেই হবে, কারণ এখানে অনেক ওয়ার্কিং প্রফেশনরা আসে। আমাদের কৌশলবাবু আজকে আবার মেল করেন, আবার এরা দেখি কার কাছে চাইল্ডের কাছে চাইল্ডের ভেতরে এগুলো কি করছে? প্যারেন্ট কোনটা তোমার? এটা প্যারেন্টে তো কিছুই নেই। প্যারেন্টের ফাংশন গুলো কই? আমি সবই তো প্যারেন্টে বলেছি, এখানে একটু পাঠিয়ে দিয়ে কাজ ছেড়ে দেবো, আমার কাজ ওখানেই শেষ। এখানে তো নেই কিছু, এটা তো একটা ফাংশন আছে নাকি?
এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে, এটা কালারের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে তোমার হিসেবে চললে কালারটা না ব্রেক থেকে অন্য কিছু বলে সেম ভাবে নাম্বারের যে ফাংশন সেটাও এখানে থাকার কথা। ফাংশন তো প্যারেন্টিং থাকে, এবার চাইল্ডে যখন যাবে সেখানে এগুলোর আমার কোনো দরকারটাই তো নেই, আমার ডিরেক্টলি রেন্ডার নিয়ে কাজ হবে। রেন্ডারের ক্ষেত্রে আমি দেখবো ডিজিটাল প্রপস কি পেয়েছে সেটাকে ডিসপ্লে করবো, আর এই ফাংশনটা ওখান থেকে আসবে আর রেসপেক্টিভ কাজ হবে। ফাংশন কলটা কোথায়? ফাংশন প্রপস দিয়ে এসে যাবে, কিন্তু পাঠাবে নি, কিন্তু ফাংশনটা এখানে পাঠাবে, এটা কালারে, তাহলে এখানে তুমি পাঠাও, ফাংশন নাম দিয়েই পাঠাও। और नाम কি আছে এটা? কালার চেঞ্জ, এবার ও সেটাকে রিসিভ করবে, করে তাহলে এখানে এত কিছু লাগবে কেন? আমার এত দরকার কি? আমি তো সিম্পল বলছি, এই কালার যেটা পাচ্ছ তাকে ডিসপ্লে করে দাও, ওয়ার্ডটাকেই ডিসপ্লে করে দাও, এত কমপ্লেক্সিটিতে যাই না। এবার যেটা কালারও পাচ্ছ এরকম তো ও ফাংশনও পাবে, তাহলে অনক্লিকের ক্ষেত্রে যখন তুমি ডিস্ট্রাকচার করছো তাহলে ফাংশনটাকে জাস্ট বসিয়ে দেবে। এইটা করতে বলেছি, তার সাথে এখন যেটাকে অ্যাড অন করেছি এখানে কনসোল ডট লগ করেছি, করে এখানটায় বলেছি জাস্ট লিখে দিতে যেটা কালার। আমি দেখাই সুপারি স্ক্রিন শেয়ার করো তো। দেখো তো সুপ্রজিতের স্ক্রিন দেখতে পাচ্ছ? চলে যাও কোডে, প্যারেন্টে যাও। যাদের হয়ে গেছে ভালো, যাদের হয়নি তাদের জন্য একবার হিন্টসটাকে দিয়ে রাখি। আমি শুট কম্পোনেন্ট আপডেটের পোর্শনটা বলে স্টপ করব। আচ্ছা, এটা ওর প্যারেন্ট কম্পোনেন্ট আছে, হ্যাঁ। তার ক্ষেত্রে দেখো ও স্টেটের মধ্যে দুটো ভ্যালু রেখেছে, একটা নাম্বারের একটা কালারের, খুব ভালো কথা। ইনক্রিমেন্টের যে ফাংশনটা এখানে ওর কাজ করছে সেটার রেসপেক্টে ও এখানটা একটা ফাংশন বানিয়েছে। নিচে স্ক্রল করো, কালারের রেসপেক্টে যেটা কাজ রয়েছে ও এবার ও এইভাবে প্রসেসটাকে করেছে, তুমি অন্যভাবেও করতে পারো। তুমি কন্ডিশন রেসপেক্টে কালার চেঞ্জিং এর ক্ষেত্রে ইফ এলস দিয়েও সিম্পল ভাবে করতে পারো, যে কালার যদি রেড থাকে তাহলে হয়ে যাবে হয়তো পিঙ্ক, পিঙ্ক থাকলে হয়ে যাবে রেড, সেভাবে নিয়েও কাজ করতে পারো। ওই ইফ এলস না দিয়ে ওটাকে টার্নারি দিয়ে সেটাকে সেট আপ করিয়েছে, ভালো কথা। এবার নিচের পার্টের ক্ষেত্রে আমি বলবো নাম্বার আর কালারটাও এখানে প্রিন্ট করার দরকার নেই সুব্রজিৎ, এটাও আমি চাইল্ডকে পাঠিয়ে দিতে পারি, চাইল্ড ওটাকে প্রিন্ট করো। আরো ফাংশন গুলোকে ওখানে পাঠিয়ে দিয়েছে। এবার যে কোনো একটা চাইল্ডে যাও, ফার্স্টে নাম্বারেরটায় যাও, ওর যেহেতু ভ্যালুটা ওখানে ডিসপ্লে হয়েছিল তার ফলে বাটনের যে পার্টটা এখানে শুধু সেই পার্টটাকেই করেছে। বাট এটা করতে গেলে আগে যেটা দরকার সেটা হচ্ছে দিস ডট প্রপস করে দেখে নেওয়া ও ভ্যালুটা রিসিভ করেছে কিনা, আর তার রেসপেক্টে আমি শুধু এই লাইনটাকে লিখেছি কনসোল ডট লগ নাম্বার। সেম ভাবে কালারেরটায় যাও, ওর কালারেরটা তো শুধু ফাংশনটাই আছে, অ্যান্ড সেটা রেসপেক্টেও কালার টগলারের রেসপেক্টে কাজ। এখানে ডেটাটা পাঠাও, কারণ আমি ডেটা রেসপেক্টে শুট কম্পোনেন্ট আপডেটটাকে লিখবো। আমার যে কোডটা আমি তোমাকে দেখাবো সুব্রজিৎকে বলবো যে ওটা প্যারেন্টে রেখে ডেটাটাকে প্রিন্ট করিও না, কারণ আমি ডেটার উপর, ডেটার চেঞ্জ হওয়ার উপর ডিপেন্ড করেই আমি কম্পোনেন্ট আপডেট করাবো। তো ওটাকে চেঞ্জ করো, ব্রাউজারে যাও একবার। এবার ব্রাউজারের ক্ষেত্রে ফার্স্ট যখন হচ্ছে দেখো দুটোই কল হচ্ছে, প্যারেন্ট কল হতে তো প্যারেন্টটাই নাম্বারেরটাকেও কল করছে, কালারটাকেও কল করছে। এবার যে কোনো একটা ক্লিক করো, দেখো সেখানেও নাম্বারও কল হচ্ছে, কালারও কল হচ্ছে। এটাতে কি হয়, যদি একটা প্যারেন্টের সাথে এরকম 10খানা চাইল্ড থাকে তাহলে সবাই তো রেন্ডার হতে থাকবে। বেশি রেন্ডার হওয়া মানে কোড অপটিমাইজ হওয়া নয়। আমার তাহলে ফোকাস কি থাকবে, আমার কোডটা যাতে প্রপারলি অপটিমাইজ হতে পারে। আমি যখন যাকে কল করব শুধুমাত্র সেই রেন্ডার হবে, বাকিরা রেন্ডার হবে না। এই জিনিসটাকে আটকাতে যে হেল্প করে সে হচ্ছে শুট কম্পোনেন্ট আপডেট। শুট কম্পোনেন্ট আপডেটে সাধারণত কন্ডিশন লেখা হয় এবং সেটা সাধারণত ডেটাটা রেসপেক্টেই হয়। ওই জন্য আমি ডেটার উপরে জোর দিচ্ছি, কারণ ফাংশনটা তো অ্যাকচুয়ালি ডেটাটাকে চেঞ্জ করছে। তো স্টেটফুল ভ্যালুটা যদি আমি না পাই তাহলে আমি শুট কম্পোনেন্ট আপডেটটা প্রপারলি করতে পারবো না। এই কারণে তোমাকে ডেটাটাকে পাঠাতে বলছি, তার রেসপেক্টে শুট কম্পোনেন্ট আপডেটটাকে আমি দেখাচ্ছি। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম শুট কম্পোনেন্ট আপডেট কাজটা কি করে?
অটো রিরেন্ডারিং হওয়াটাকে স্টপ করায়। প্যারেন্টের সাথে চাইল্ড রিলেশন যেই মুহূর্তে থাকবে, চাইল্ডের জায়গায় চিলড্রেন হয়ে গেলে পরেই প্যারেন্টের সাথে যেহেতু রিলেটেড, অটোমেটিক্যালি সব চিলড্রেন হিট হয়ে যায়, সবাই রেন্ডার হয়। বেশি রেন্ডার হতে থাকলে তো কোড স্লো হতে থাকবে, সেটাকে স্টপ করাবে শুট কম্পোনেন্ট আপডেট। আচ্ছা, এবার তাহলে আমার স্ক্রিন রেসপেক্টটা দেখাই। দেখো তো আমার স্ক্রিন আসছে? যাই না, এটা ফাংশনাল আছে, দেখি এখানটায় কি কি আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রেসপেক্টে আছে, একই বিষয়, মানে কাজটা অ্যাকচুয়ালি একই রয়েছে। আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের দুটো ভ্যালু রেসপেক্টে কাজ রয়েছে। স্টেটটার ক্ষেত্রে আমি যখন ইনক্রিমেন্টের ফাংশন দেখছি তখন ইনক্রিমেন্টের ভ্যালুটাকে শুধু চেঞ্জ করছি, আর যখন ডিক্রিমেন্টের দেখছি তখন ডিক্রিমেন্টের ভ্যালুটাকে শুধু চেঞ্জ করছি, এই, আর কিছু করা নেই। চাইল্ড 1 কে আমি ডেটা হিসেবে ইনক্রিমেন্ট ভ্যালুটাকে পাঠিয়েছি, আর ইনক্রিমেন্ট ফাংশন হিসেবে হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনকে পাঠিয়ে দিয়েছি। চাইল্ড 2 কে ডেটা হিসেবে ডিক্রিমেন্ট ভ্যালু আর হ্যান্ডেল ডিক্রিমেন্ট ফাংশন পাঠালাম। আমি কি নেমগুলো মোটামুটি সেম রাখার চেষ্টা করেছি, সিমিলারিটি থাকলে আমার কাজ করতে সুবিধা হবে। এবার এই রেসপেক্টে শুট কম্পোনেন্ট আপডেটে কন্ডিশনটা রয়েছে, এটা কিন্তু রেন্ডারের উপরে রয়েছে। ওরা প্রপস ভ্যালু রেসপেক্টে কাজ করছে, ফাংশন দিয়েও হয়তো হতে পারে, বাট ফাংশন দিয়ে ফাংশনটা অ্যাকচুয়ালি ইটসেলফ চেঞ্জ করছে না, ফাংশনের স্টেটটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি ডেটার উপরেই ফোকাস করে কাজ করছি। নেক্সট স্টেট এক্ষেত্রে আমার হয়তো লাগছে না, বাট সাধারণত স্টেটের জায়গা থেকেও কাজ হতে পারে। সেই রেসপেক্টে এর যদি সিনট্যাক্স দেখো, এই দুটো ভ্যালু নিয়েই কাজ করে। আমার মেন কাজটা প্রিভিয়াস প্রপস রেসপেক্টে হচ্ছে। ও কি করছে, ও চেক করছে ডেটার মধ্যে কোনো চেঞ্জেস এসছে নাকি আসেনি। যদি চেঞ্জ এসে থাকে তাহলে শুট কম্পোনেন্ট আপডেট ট্রু রিটার্ন করছে, দ্যাট মিন কম্পোনেন্টটা আপডেট হয়েছে, ইউ ক্যান রেন্ডার ইট নাও। কিন্তু যদি দুজন ভ্যালুর মধ্যে কোনো চেঞ্जेस ना এসে থাকে তাহলে वो फॉल्स रिटर्न করছে। तो आपको अगर लगे शूट कंपोनेंट अपडेट, आप ऐसे सोच सकते हो शूट कंपोनेंट अपडेट, तो अपडेट कब होने चाहिए? जब वैल्यू में चेंजेस आया है। अगर वैल्यू में चेंजेस आया है तो ऑब्वियसली कंपोनेंट शुड बी अपडेटेड, दैट मीन वो आपको ट्रू रिटर्न करेगा। और अगर कोई चेंजेस नहीं आया है तो ऑब्वियसली इट शुडंट बी अपडेटेड, तो दैट्स व्हाई ये फॉल्स रिटर्न करेगा। आप ऐसे करके इसको सोचोगे तो आपको ये प्रॉपर्ली दिख जाएगा। अब डेटा कहाँ से आया? डेटा आया है जहां पर हम लिखे थे इस नाम से, हमने डेटा लिखे थे, दैट्स व्हाई डेटा। अगर आप डेटा के बदले दूसरा कुछ वैल्यू लिख के काम कर रहे हो तो वो वाला ही उधर जाएगा। तो जब सोचो आप नंबर में काम कर रहे हो तो नंबर वाला में हिट हो रहा है, उधर चेंजेस हो रहा है, तो हाँ कंपोनेंट शुड बी रेंडर्ड, तो वो अपडेट करके आपको दिखा देगा। बट अगर कलर वाला देखो तो उधर कोई चेंजेस नहीं आ रहा है, डेटा में चेंजेस नहीं है, तो कंपोनेंट भी अपडेशन नहीं होगा। दैट्स इट। যে কোনো একটা স্ক্রিনশট রেখে দাও, এটাকে বাড়িতে ধীরে সুস্থে আরেকবার করো। আমার আর একটু ক্লাস বাকি আছে, সেটা ক্লাস কম্পোনেন্ট পরের দিন শেষ হবে। কোনটা গো? প্যারেন্টেড উইন্ডোটা, প্যারেন্টেডটাও কেউ একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এবার আমারটা রেসপেক্টে তোমাদের কাজটা নেই, কাজটা তোমাদের আলাদা আছে, আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, যাই করো একই তো ব্যাপার। হয়ে গেছে স্ক্রিনশট কেউ একটা নিল মনে হয়। হ্যাঁ নিয়ে নিস। তাহলে সেই রেসপেক্টে প্লিজ জিনিসটাকে আরেকবার বাড়িতে দেখে কমপ্লিট করো। প্রবলেম থাকলে পরের দিন বলো, কারণ এটা তারপর আবার ফাংশনালেও এটা পরে দেখাবো। আগে ক্লাস কম্পোনেন্টের আর বোধহয় দুটো মেথড রয়ে গেল, একটা হচ্ছে কম্পোনেন্ট ডিড আপডেট আর একটা হচ্ছে তোমার কম্পোনেন্ট উইল আনমাউন্ট। এই দুটো কমপ্লিট করে তারপর ফাংশনালটা দেখাবো পরের দিন। সার্চটাও দেখাবো, আগে ক্লাস কম্পোনেন্ট শেষ করে নেবো, দিয়ে সার্চ দেখাবো, দেন ফাংশনালটায় যাবো। আমি অর্ডারটা রেকর্ডেই বলে রাখলাম যাতে আমাকে একটু মনে করিয়ে দাও যদি ভুলে যাই।